তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাও। যারা জয়েন করছো তারা একটু আমার সাউন্ড এবং ভিডিও এই দুটো ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো কমেন্টে। আমার সাউন্ড এবং ভিডিও দুইটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে কনফার্ম করো। আর যারা জয়েন করছো তোমরা নিজেদের নামটা কমেন্টে দিয়ে দাও, এতে বুঝতে সুবিধা হবে কারা কারা ক্লাস করছে। তোমরা একটু নিজেদের নামটা কমেন্টে দিয়ে দাও। আমরা অল্প কিছুক্ষণ ওয়েট করি, অল্প 1 মিনিট আমরা ওয়েট করি, যাতে করে যারা এখনো জয়েন করেনি তারা জয়েন করে নিতে পারে। আর তোমরা তোমাদের ফ্রেন্ডরা যারা ক্লাস করে তাদেরকে মেনশন করে দাও, যাতে তারা ইজিলি ক্লাসটা খুঁজে পেতে পারে। আর আবার বলতে, যারা ক্লাস করতেছো তোমরা একটু নিজেদের নামটা কমেন্ট করে দাও। আজকে আসলে একটু অসুস্থ, ভাবছিলাম একবার ক্লাস নিতেই পারবো না, সব ভোরবেলা থেকে সমস্যা। তো শেষ পর্যন্ত সাহস করে দাঁড়াই গেলাম। আশা করা হচ্ছে যেহেতু একবার দাঁড়াইছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো সবাই ফার্স্ট টু লাস্ট লেগে থাকবা। আমি বলে রাখি, আজকের যে ক্লাসটা, এই ক্লাসে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আলোচনা করব। এবং জিনিসটা হচ্ছে কি, তুমি তোমার বই পড়লে কিছু কিছু ম্যাথ সলভ করতে পারবে না, বাট আমার আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। বাট জিনিসটা আমাকে একটু অন্যভাবে সলভ করতে হবে, বেসিকটা ক্লিয়ার করতে হবে। তুমি বই রিডিং করো, ওই বেসিকগুলো ক্লিয়ার করতে পারবে না, আমি ক্লিয়ার করে দিব। আশা করি আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো, অনেকগুলো ম্যাথ করতে পারবো। জাস্ট ফার্স্ট টু লাস্ট তোমাকে লেগে থাকতে হবে, ইচ্ছা মতো কমেন্ট করতে হবে। আশা করি আজকে হয়তো বা এমন হইতে পারে 1000 কমেন্ট আপ হবে। ইচ্ছা মতো কমেন্ট করবা, প্রশ্ন করবো, আনসার দিবা। প্রশ্ন থাকলে কোয়েশ্চেন করবা, আমি আনসার দিব। এখন আমাদের মোটামুটি সবাই যেহেতু প্রায় জয়েন করে ফেলছে, আমরা আমাদের কথা আর না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করব। তো অত্যন্ত ভালো লাগতেছে যে, প্রথম কথা হচ্ছে অত্যন্ত ভালো লাগতেছে কারণ হচ্ছে তোমাদের সামনে দাঁড়াতে পারলে আলাদা একটা মজা লাগে। যেমন আমার আজকে সকাল থেকে অবস্থা খারাপ হলো, এখন কিন্তু ঠিকই আমার এনার্জি থেকে চলে আসছে। এটা হচ্ছে ভালো লাগা। আর সেকেন্ড আরেকটা হচ্ছে দুঃখ প্রকাশ করতেছি, সেটা হচ্ছে আজকের পরে আর কোনো ফ্রি ক্লাস আমরা দিতে পারতেছি না। আসলে আমি ফিজিক্সের খালি ভেক্টরের উপর আজকে হচ্ছে 14 নাম্বার লেকচার, এর আগে 13টা লেকচার হয়েছে। তো এগুলো তো সব ফ্রিতে আছে, এর এক্সট্রা আরও 2টা আমি ফ্রি ক্লাস দিয়েছিলাম, টোটাল 16টা। তো ওভারঅল চিন্তা করলে কিন্তু এতগুলো ফ্রি ক্লাস কেউ দেয় না যাচাই করার জন্য, তাও তোমাদেরকে দিলাম। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমরা তোমাদের কনফার্মেশনের জন্য কিন্তু অলরেডি তোমাদেরকে বলছিলাম যে আজকের মধ্যে তোমাদের কনফার্ম করার জন্য। এখন কেউ যদি এমন থাকো, ভাইয়া আমি হ্যাঁ পড়তে ইচ্ছুক, চাচ্ছি, বাট কোনো কারণে আমি এখন পেমেন্টটা ক্লিয়ার করতে পারতেছি না বা পার্শিয়ালি পেমেন্ট করবো, আমি একটা কথা বলে রাখি, তুমি অ্যামাউন্টের জন্য পড়তে পারবে না, এটা আমরা কখনো বরদাস্ত করবো না। তোমার যদি লিগাল প্রবলেম থাকে আজকে রাতে সবাই আমাকে মেসেজ দিবা, আমি সবাইকে গ্রুপে অ্যাড করে দিব। যারা আসলেই পড়তে ইচ্ছুক, তুমি চিটাগংয়ের হও আর চিটাগংয়ের বাইরের হও, যে কোনো জায়গার হও, কোনো সমস্যা নেই। চিটাগংয়ের বাইরে যারা আছে তাদের জন্য তো রেগুলার অনলাইন ক্লাস আছে। আর চিটাগং যারা, তারা হচ্ছে এই যে তোমার কোচিং খুললে কোচিংয়ে এসে ক্লাস করতে পারবে, সামনাসামনি দেখবো। কখন দেখবো জানি না, তবে আমরা যখনই দেখি না কেন আমরা ক্লাস ছাড়া থাকি না। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমত আসি, আবার একটু বলো যে সব কিছু ক্লিয়ার কিনা। যদি সব কিছু ক্লিয়ার থাকে আমি শুরু করে দিব। সব কিছু ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাও সব কিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, আমরা আসি। প্রথমত আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম, আমাদের দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম।
একটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়। এখন আমি বলছিলাম কি তোমাকে ভাইয়া, যদি তোমার কাছে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, একটা x আর একটা y, এটা হচ্ছে দ্বিমাত্রিক, দুইটা অক্ষ আছে। এখন কোন একটা বিন্দু স্থানাঙ্ক যদি x, y হয়, তাহলে আমি বলতে পারবো সেই অবস্থান ভেক্টরটা কে ভাইয়া মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে। এই অবস্থান ভেক্টরটাকে আমরা প্রকাশ করি r দ্বারা। এই r ভেক্টর সমান কি হবে? r ভেক্টর সমান হচ্ছে সেই x অক্ষের দিকে একক ভেক্টরকে আমরা বলি i, y অক্ষের দিকে j, z অক্ষের দিকে k। এবং গত ক্লাসে বলছিলাম কোন একটা একক ভেক্টর সমান হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। তাহলে বজ্র গ্রহণ করলে কি পাবো? কোন একটা ভেক্টর সমান হচ্ছে ভেক্টরের মান ইনটু একক ভেক্টর। এর মানে তুমি যদি ভেক্টরের মানকে একক ভেক্টর দ্বারা গুণ করো তাহলে आंसर পেয়ে যাবে। এখন বলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুর স্থানাঙ্ক x, y, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে x অক্ষের দিকে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x, y অক্ষের দিকে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে y। তাহলে x অক্ষের দিকে কতটুকু তুমি জানো, এর মানে তুমি মানটা জানো। তুমি মানটা কি জানো? x, তার সাথে একক ভেক্টর গুণ করতে হবে না। এবার দেখি কমেন্টে বলো x অক্ষের দিকে একক ভেক্টরকে আমরা কি বলি? x অক্ষের দিকে একক ভেক্টরকে আমরা কি বলি? x অক্ষের দিকে একক ভেক্টরকে আমরা i বলি। তাহলে আমরা বলতে পারবো ভাইয়া এখানে x অক্ষের দিকে যতটুকু আছে এই যে অংশটা, এই ভেক্টরটাকে আমরা বলতে পারি ভাইয়া আমাদের x i ভেক্টর। একইভাবে y অক্ষের দিকে যেটাকে আমরা বলতে পারি y j, মান হচ্ছে y, দিক হচ্ছে y অক্ষের দিকে। এর মানে y ইনটু y অক্ষের দিকে মানে j। তাহলে আমরা বলতে পারি y j। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ভেক্টরকে যোগ করলে এই ভেক্টরটা পেয়ে যাব, গতদিন দেখাইছিলাম। তাহলে আমরা বলতে পারি xi y j। এখন যদি কেউ আমাকে বলে তুমি তো ভাইয়া ভেক্টরটা নির্ণয় করলা, এই ভেক্টরের মানটা কত, তার সাইজ কত, হ্যাঁ যদি অনেকে বলে সাইজ ডাজন্ট ম্যাটার, কিছু কিছু জায়গায় ম্যাটার করে। তো আমাদের এখানে তোমাকে এক্সাক্ট সাইজটা বলতে হবে, তার সাইজ যতটুকু ততটুকুই বলতে হবে। তাহলে আমি বলবো তার সাইজ কত রে ভাই, এই সাইজ কত? হ্যাঁ সাইজটা হচ্ছে কত? সাইজটা হচ্ছে r √x² + y²। আমরা এভাবে বলতে পারি x² + y² অথবা √i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার, কারণ i এর সহগটাকে আমরা বলতেছি x, j এর সহগটাকে y। এরপর আমরা এখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম কোথায় ভাইয়া? সূরা পদ্ধতি। সিপি মানে তোমরা সবাই জানো, সি মানে হচ্ছে সূরা, পি মানে হচ্ছে পদ্ধতি, সূরা পদ্ধতি। এবার বললাম ভাই যদি আমি এভাবে দ্বিমাত্রিক পাই, সেম কনসেপ্টে কি আমি ত্রিমাত্রিক বের করতে পারি? উত্তর হলো হ্যাঁ ভাইয়া পারো। এটা হচ্ছে সূরা পদ্ধতি। সূরা পদ্ধতিতে আমরা কি বলতেছি? এবার তিনটা অক্ষ x, y, z, কোন একটা বিন্দু স্থানাঙ্ক x, y, z। তাহলে x অক্ষের দিকে ভেক্টর কি হবে? x ইনটু একক ভেক্টর i, y অক্ষের দিকে y ইনটু একক ভেক্টর j, z অক্ষের দিকে z ইনটু একক ভেক্টর k। তাহলে আমরা একটা কথা বলতে পারি মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে যে অবস্থান ভেক্টর r, সেই r ভেক্টর সমান আমরা বলতে পারি কি x i প্লাস y j প্লাস z k। এখন আমার প্রশ্ন হলো আমি এখানে মানটা কিভাবে বের করব? তাহলে আবার আগের মতো আমরা বলতে পারি সেম কনসেপ্ট আমরা বলতে পারি r √x² + y² + z²। এভাবে আমরা ভেক্টরটার মান বের করে ফেলতে পারবো। আর আমি চাইলে এখান থেকে একক ভেক্টর বের করতে পারবো কিভাবে? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে আমরা একক ভেক্টর পেয়ে যাই। এখন আমার প্রশ্ন হলো ভাইয়া আমরা এতটুকু এই জিনিসটা আমরা গত ক্লাসে বুঝাইছিলাম কেমনে আসছে, তবে এই জিনিসটা আমরা চোরা পদ্ধতিতে করছি। কিন্তু কথা হচ্ছে হ্যাঁ তুমি চোরা পদ্ধতি করে তুমি যে কাজটা করতে পারবা পরীক্ষা কোপায় দিতে পারবা, কিন্তু বেসিকটা তো ক্লিয়ার করতে হবে। তার জন্য এটা কিভাবে আসছে সেই জিনিসটা বুঝতে হবে। আর অনেক সময় হয়তো পরীক্ষা চলে আসতে পারে অনুধাবনমূলক প্রমাণ চলে আসে, অনেক সময় আমাদের সৃজনশীল অনুধাবনমূলক প্রমাণ আসতে পারে। ওই কারণে আমরা প্রমাণটা দেখব যে কিভাবে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় r এটা হয় এবং r এটা হয়। ভেক্টরটা কিভাবে পাই, ভেক্টরের মানটা কিভাবে পাই সেই জিনিসটা আমি বের করতে চাই। এখন আমি বলবো এই ভেক্টরটা যদি আমরা বের করতে চাই তার জন্য কি আছে কোনো উপায়? হ্যাঁ অবশ্যই আছে একটা উপায়। সেই উপায়টা আমরা এখানে এখন ব্যাখ্যা করব। এবার আসো ভাইয়া কারো প্রবলেম হলে সাথে সাথে কমেন্ট করবা, বেসিক ক্লিয়ার করতে হবে। এবার আসি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে বুঝতে পারতেছো x অক্ষ থাকবে, y অক্ষ থাকবে, z অক্ষ থাকবে। যে আমার লাইক অ্যাজ এ কর্নার, যে আমাদের কোন একটা কর্নারের মতো বলা যায়, জাস্ট লাইক এটার মতো। আমার এখানে আসলে ওরকম দেখানোর মতো কোনো কিছু নাই, হ্যাঁ কর্নারের মতো।
তাহলে আমরা এই যে এটার সাথে যদি চিন্তা করি, এটা আমার x অক্ষ, এটা আমার y অক্ষ, এটা আমার z অক্ষ। তাহলে ভালো করে চিন্তা করো, ভালো করে চিন্তা করো, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ভেক্টর। এই ভেক্টরটা মনে করো অবস্থান ভেক্টরটা হচ্ছে এটা। এই একটু ভালো করে চিন্তা করো, এটা যদি অবস্থান ভেক্টর হয়, এটা আমার x অক্ষ না? তাহলে x অক্ষ দিয়ে কতটুকু আছে? এখান থেকে যাও তো, এটা শীর্ষবিন্দু, এখান থেকে দাগ টানলে এতটুকু কি x অক্ষের দিকে, এখান থেকে দাগ টানলে এতটুকু হচ্ছে y অক্ষের দিকে, এখান থেকে দাগ টানলে এতটুকু হচ্ছে z অক্ষের দিকে। এখন আমরা যে কাজটা করি, এটা আসলে এভাবে বুঝতে একটু প্রবলেম হয়ে যায়, ওই কারণে আমরা এটাকে 3 ডাইমেনশনালে আঁকি একটা ঘনকের তুলনায় গণকের মতো চিন্তা করি, যে এভাবে রাখলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ভেক্টর, ঠিক কি না? এবার আমি কি করতেছি ভাইয়া, এই পয়েন্ট থেকে একটা লম্ব টানলাম, এই যে এই পয়েন্ট থেকে একটা লম্ব টানলাম। লম্বটা কোথায় টানলাম? এই যে এই তলটা আছে না, এই তলে। তাহলে এটা হচ্ছে একটা তল। হ্যাঁ, তাহলে জিনিসটা বুঝতে হবে কিভাবে ভাইয়া, এটাই হচ্ছে যে কোনো একটা তল। তল, এই যে তল আমাদের এরকম ছিল ভাইয়া, এই যে x আর আমাদের এই x আর z, এই দুটো আমার এভাবে তল। এটাই ছিল আমার সেই কাঙ্ক্ষিত ভেক্টর। এখান থেকে এখানে লম্ব টানলাম, তাহলে এখান থেকে লম্ব টানলাম হচ্ছে এটা। এবার সে x অক্ষের দিকে কতটুকু গেল? এতটুকু না? এই x অক্ষের দিকে যতটুকু গেল তাকে আমরা প্রকাশ করব x এর দিকে, y অক্ষের দিকে যতটুকু গেল তাকে y এর দিকে, z অক্ষের দিকে যতটুকু গেল তাকে z এর দিকে। এখন আমি একটা কাজ করব, সেই কাজটা কি ভাইয়া, এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমি একটা লম্ব টানলাম। লম্ব টেনে একটা বিন্দু পাইলাম, ঠিক কি না? হ্যাঁ ঠিক ভাইয়া, ঠিক ঠিক একবারে ঠিক। এবার আসো তোমাকে একটু অন্যভাবে বুঝাই। অন্যভাবে বোঝানোর জন্য আমার হাতে আছে তমল স্যারের বই, ঠিক আছে? এই বইটা, হ্যাঁ এই বইতে দেখো আমি কি করতেছি, তোমরা একটু ভালো করে মনোযোগ দাও। আমি ধরে নিলাম ভাইয়া, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত x অক্ষ। তোমরা দেখতেছো, এটা হচ্ছে কাঙ্ক্ষিত x অক্ষ, এটা হচ্ছে নিচের দিকে z অক্ষ। মানে বুঝতে পারতেছো তো, এই x আর z, জটা তো এইভাবে সোজা দেখানো যায় না, ওই জন্য আমরা বাঁকা করে দেখাই। তাহলে x z দেখাইলাম। তাহলে ভাইয়া বলো তো ওয়াইটা কোথায় আছে? ভাইয়া ওয়াইটা এভাবে আছে, ঠিক কি না? আমাদের ওয়াইটা হচ্ছে এরকম লম্বা, তাহলে এরকম লম্বা পাবো ওয়াই আছে, সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই। এখন এটা তো আমার মূল বিন্দু, এটা আমার মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে কি করলাম দেখো, একেবারে এটা হচ্ছে আমার 3 ডাইমেনশনালি চিন্তা করতে হবে। তাহলে দেখো আমি যদি বইটা এভাবে ধরি, এটা আমার x অক্ষ, এটা আমার z অক্ষ, এদিকে y অক্ষ, এটাই আমার সেই ভেক্টর না? এটা যদি কোনো একটা ভেক্টর হয়, তাহলে এখান থেকে নিচে একটা লম্ব টানলাম। তাহলে লম্ব টানার পর এই যে একটা লম্ব টানলাম, লম্ব টানার পর সেই বিন্দুটা আমরা এখানে পেলাম। মানে এই যে জিনিসটা বুঝার ট্রাই করো। হ্যাঁ আমি একটু অন্যভাবে বলতেছি, তুমি দেখো এই মূল বিন্দু থেকে এটাই আমার ভেক্টর, তো ওই ভেক্টরের শীর্ষবিন্দুটাই তো আমার জানা আছে x y z। এই x y z থেকে একটা লম্ব টানলাম, এখানে পড়লো। আচ্ছা এবার আসো কাহিনী ভাইয়া, তুমি যদি লম্ব টাইনে এখানে পড়ো, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তোমার যে ভেক্টরটা আছে ওই শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে যদি এখানে পড়ে, এর মানে তোমার এই ভেক্টরটাকে যদি তুমি xy সমতলে নিয়ে আসো, সে আমার এই পয়েন্টে থাকবে, তাই না? মানে জিনিসটা এমন, এই ভেক্টরটা না, তাকে যদি তুমি লম্ব টেনে বিন্দু পাইছো এটা, এর মানে কি দেখো, এর মানে হচ্ছে ভাইয়া এটাই যদি সেই বিন্দু হয়, এখান থেকে বলতে পারি না এতটুকু হচ্ছে x অক্ষের দিকে কত দূরত্ব অতিক্রম করলো, আর এতটুকু হচ্ছে z অক্ষের দিকে কত দূরত্ব অতিক্রম করলো। তাহলে দেখো এবার আশা করি বুঝতে পারবা। এই যে আমি বললাম, আমি এটা আঁকলাম না, এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা ওই তলে আঁকছি, ওই বিন্দু থেকে এখানে একটা দাগ টানলাম, এখানে একটা দাগ টানলাম, এখানে একটা দাগ টানলাম। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই বিন্দু থেকে এখানে দাগ টানলে এটা মানে কি x এর মান, এটা মানে কি z এর মান। এক্স্যাক্টলি ভাইয়া জেনে গেলাম। তাহলে ভাইয়া টানলাম না, তাহলে এই এতটুকু এটা হচ্ছে x, এতটুকু হচ্ছে কি x। লাল কালি মনে হয় দেখতে একটু কষ্ট হচ্ছে, কালো কালি দিয়ে আমি, এতটুকু হচ্ছে আমাদের x। এবার এইদিকে যতটুকু, এতটুকু হচ্ছে y। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। এবার আসো ভাই, আমি এটা তো xy তলে আঁকলাম, এখন z টা কোথায়? হ্যাঁ এবার আসো ভাইয়া কিভাবে করি দেখো, জিনিসটা বুঝো। এটা
আমি আবার বলতেছি এদিকে x এদিকে y, লম্ব থেকে বিন্দুটা আঁকলাম, এই বিন্দুটা দ্বারা মিন করে সে x অক্ষের দিকে এতটুকু গেল, z অক্ষের দিকে এতটুকু গেল। এবার আমি বের করব y আর z অক্ষ। তাহলে y আর z অক্ষ যদি করতে চাই, এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি। এবার আসো, তাহলে আমার মেইন কথা হচ্ছে কি ভাইয়া, অনেকে বলতেছে বই দেখা যাচ্ছে না, বই না দেখা গেলে ওষুধ আছে। এবার তো আশা করি দেখা যাচ্ছে, বলো তো এবার দেখা যাচ্ছে কিনা? এদিকে x অক্ষ, এদিকে z অক্ষ। এবার কি বইটা দেখা যাচ্ছে? একটু কমেন্টে বলো তো এবার বই দেখা যাচ্ছে কিনা। ও সরি, এটা y না, z অক্ষের দিকে তো এটা z হবে, z অক্ষের দিকে তো z হবে, x অক্ষের দিকে হলো x, z অক্ষের দিকে হলো z। তাহলে দেখো এবার কি দেখা যাচ্ছে বই, আমাকে বলো তো। এবার যদি বই দেখা যায়, তাহলে আমি সেম কথাটা আবার বলি। দেখো এটা একটা তল, এই তলের লম্ব দিকে আছে z অক্ষ, এটা একটা ভেক্টর, এই ভেক্টরের শীর্ষবিন্দু থেকে একটা লম্ব এই তলে আঁকলাম, এই তলে আঁকলে বিন্দু পাইলাম এটা। এই বিন্দুর মানে কি? এই বিন্দুটা মূল বিন্দু থেকে x অক্ষের দিকে সরে গেল এতটুকু, ঠিক কি না? আবার এই বিন্দুটা মূল বিন্দু থেকে z অক্ষের দিকে সরে গেল এতটুকু। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত x এর মান, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত z এর মান। আমি সেটাই তোমাকে বুঝাইতে চাচ্ছি। বিন্দুটা থেকে লম্ব টানলে বিন্দুটা x অক্ষের দিকে কতটুকু সরে গেল সেটা হচ্ছে x এর মান, y অক্ষের দিকে কতটুকু, z অক্ষের দিকে কতটুকু সরে গেল সেটা হচ্ছে z এর মান। এবার আসো, এবার ভাইয়া তাহলে আমার এটা তো নষ্ট হয়ে গেল, আর মোছা যাবে না। এবার আসি আমাদের পেজ আরেকটা আছে সামনের দিকে। তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, দেখো বইটা টাকা দিয়ে কিনছি না, এই টাকা দিয়ে কিনছি মানে প্রপার ইউজ করতে হবে। তো এই যে আমরা প্রপার ইউজ করতেছি। দেখো এবার আসি এই তলটা ভাইয়া y z। তাহলে দেখো এই যে দেখো উপর দিকে আছে কি ভাইয়া y, এইদিকে ভাইয়া আছে কি z। হ্যাঁ এই যে এবার কি মানে উপর দিকে y, এটা তো লম্বালম্বি বের হয়ে আসতেছে। ওকে, এবার তাহলে খেয়াল করো উপরের দিকে আসো y, মানে তুমি এভাবে চিন্তা করো উপরের দিকে আসো y, লম্বালম্বি ভাবে তলে লম্বালম্বি ভাবে এদিকে আসে z। এটা যদি সেই ভেক্টর হয়, এখান থেকে আবার বিন্দুটা আঁকতে পারি না? বিন্দুটা মনে করো পড়লো এখানে, বিন্দুটা এখানে পড়লো মানে হচ্ছে সে y অক্ষের দিকে এতটুকু সরে গেল, সে z অক্ষের দিকে এতটুকু সরে গেল। এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে z এর মান। এর মানে তোমাদেরকে আমি একটা জিনিস শিখাইতে পারছি আশা করি, সেটা হচ্ছে কোন একটা বিন্দু কতটুকু গেল তার জন্য কি করতে হবে, ওই বিন্দু থেকে কোনো একটা তলে লম্ব টানতে হবে। এই বিন্দু থেকে এই তলে লম্ব টানলাম, লম্ব টানার কারণে এই বিন্দুটা কোন তলে আছে ভাইয়া x z তলে আছে। তাহলে এই বিন্দুটা x অক্ষের দিকে যতটুকু সরে গেল সেটা হচ্ছে x এর মান, এই বিন্দুটা z অক্ষের দিকে যতটুকু সরে গেল সেটা হচ্ছে z এর মান। এবার ভাইয়া আমি একটা কাজ করি, আমি চাচ্ছি আমার y এর মান বের করতে। কিভাবে করব ভাইয়া, আমি y z মনে করে এই তলটা নিলাম, এই তলটা যদি নিই আবার সেম এই বিন্দু থেকে আমি এখানে একটা লম্ব টানবো, বিন্দুটা পাইলাম এটা। এই বিন্দুটা y অক্ষের দিকে কতটুকু সরলো, দেখো y অক্ষের দিকে সরলো এতটুকু, y অক্ষের দিকে যতটুকু সরলো সেটা হচ্ছে y এর মান, আর z অক্ষের দিকে যতটুকু সরলো সেটা হচ্ছে z এর মান আগেরটাই। তাহলে বুঝতে পারতেছি এটা আমার x এর মান, এটা আমার y এর মান, এটা আমার z এর মান। এতটুকু বুঝছি কিনা ভাইয়া? দেখো আমাকে বলো তোমরা, এটা x, এটা y, এটা z, এটা আমরা বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা একটু কমেন্টে বলো, এতটুকু আমরা বুঝছি কিনা? এটা আমার x, এটা আমার y, এটা আমার z। ওই যে x মানে এতটুকু গেল, এতটুকু গেল, এতটুকু গেল, এর মানে x অক্ষের দিকে x পরিমাণ গেল, y অক্ষের দিকে y পরিমাণ গেল, z অক্ষের দিকে z পরিমাণ গেল। এটা বুঝছি কিনা? সবাই রেসপন্স করবা, সবাই রেসপন্স করবা। প্রমাণটা যদি একটু কম লাগে বাট প্রমাণটা বুঝে পড়ো, এটাই বেটার। এরপরে দেখবো আমরা মারাত্মক লেভেলে কাজ করব, ম্যাথ করব, প্রচুর ম্যাথ করবো আজকে। তাই আমি যেটা বললাম,
কোন একটা বিন্দু থেকে লম্ব টানলে কোন একটা তলে আমি x z করে লম্ব টানলাম, যেহেতু তাহলে সে x অক্ষের দিকে যতটুকু গেলে সেটা হচ্ছে x এর মান, z অক্ষের দিকে যতটুকু গেলে z এর মান। একইভাবে এই বিন্দু থেকে y z তলে লম্ব আঁকো, লম্ব আঁকলে যে বিন্দুতে সেট করবে সেই বিন্দুটা y অক্ষের দিকে যতটুকু গেল সেটা হচ্ছে y এর মান, z অক্ষের দিকে যতটুকু গেল সেটা হচ্ছে z এর মান। তুমি যদি সিমিলারলি তুমি যদি চিন্তা করো ভাইয়া x y তলে আঁকবো, হ্যাঁ এই বিন্দু থেকে x y তলে একটা লম্ব টানো, সেটা x এর দিকে যতটুকু গেল সেটা হচ্ছে x এর মান, y এর দিকে যতটুকু গেল সেটা হচ্ছে y এর মান। এটা হচ্ছে কোন একটা 3 ডাইমেনশনাল প্রসেসে বের করার নিয়ম, কেউ বলবে না, বাট এভাবেই তোমাকে পড়তে হবে। এবার আসো, এখন ভাইয়া আমরা একটা কাজ করি। আচ্ছা, একজনে বললো এখনো নাকি বুঝে নাই। আমার বাসায় থাকলে এখানে বক্স টক্স থাকতো, বক্স টক্স থাকলে জিনিসটা খুব সুন্দর করে বোঝানো যেত। আমি জাস্ট যেটা বলতেছি, যে বুঝো নাই সে একটু দেখো। মনে করো এটা y অক্ষ, এটা z অক্ষ, কোন একটা ভেক্টর আছে, এই যে মূল বিন্দু থেকেই তো থাকে এই ভেক্টরটা। তোমার কথা হচ্ছে এটা এটা z অক্ষ, এটা y অক্ষ, তাহলে বুঝতে পারতেছো এটা হচ্ছে z এর ডিরেকশন, এটা হচ্ছে y এর ডিরেকশন, এটা z এটা y। তাহলে এই তলটাকে আমি কোন তল বলবো? y z তল বলবো। তাহলে এটা y এটা z মানে হচ্ছে এই তলটার নাম হচ্ছে yz তল, এই তলটার নাম হচ্ছে yz তল। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ওই যে শীর্ষবিন্দু, এটা ওই অবস্থান ভেক্টর যেটা এই যে এটা তার শীর্ষবিন্দু হচ্ছে এটা। এই বিন্দু থেকে কোন তলে আঁকবো? যে তলে আমি বের করতে যাচ্ছি, আমি কোন তলে বের করতে যাচ্ছি? yz। তাহলে এই বিন্দু থেকে এই তলে একটা লম্ব টানো, এই দেখো এই পয়েন্টে এটা লম্ব টেনে এই বিন্দুটা পাইলাম, এই পয়েন্টে লম্ব টেনে এই বিন্দুটা পাইলাম, এরপর এটা সরাই ফেললাম। সরানোর পর যেহেতু এই বিন্দুটা পাইছি, এই বিন্দুটা কোথায় আছে বলো তো? আমার y অক্ষের দিকে এতটুকু উপরে, z অক্ষের দিকে এতটুকু এদিকে। এর মানে এটা আমার z এর মান, এটা হচ্ছে y এর মান। আমি এটাই বলতে চাচ্ছি। অর্থাৎ কোন একটা বিন্দু থেকে যদি তুমি লম্ব টানো, লম্ব টেনে একটা বিন্দু পাও, যে বিন্দুটা তুমি বের করবে এখান থেকে লম্ব টেনে যদি একটা বিন্দু পাও, ওই বিন্দু ওই তলে যতটুকু শিফট করলো, যেহেতু এটা তল মানে দুটো অক্ষ, একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে z অক্ষ। x অক্ষের দিকে যতটুকু গেল x এর মান, z অক্ষের দিকে যতটুকু গেল z এর মান। একইভাবে এই তল চিন্তা করলে y অক্ষের দিকে যতটুকু গেল y এর মান, z অক্ষের দিকে যতটুকু গেল z এর মান। এটা হচ্ছে আমার মেইন কথাটা। এবার আসো ভাইয়া, এখন একটু ভালো করে খেয়াল করি, আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আসো তোমাদের একটু প্রমাণ করাই। প্রমাণ করাবো কি ভাইয়া? আমার তো এই OP ভেক্টরটা বের করতে হবে, ঠিক কি না? OP ভেক্টরটা, এই OP ভেক্টর যদি বের করতে চাই, আচ্ছা এটা যদি খেয়াল করছো, আমি কিন্তু এখান থেকে এখানে লম্ব টানছি, এটা কিন্তু একটা তল। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, আমি কিন্তু বললাম এই যে দেখো, আমি কিন্তু বললাম এটা আমার x, এটা আমার z। ওকে, আমি কিন্তু এখান থেকে লম্ব টানছি, দেখো এখান থেকে লম্ব টানছি, এখান থেকে যদি লম্ব টানি, এই যে অক্ষটা এটা মান হচ্ছে এটা, এটা মান হচ্ছে এটা, এটা। আর এখান থেকে যদি আমি খেয়াল করো তো, এই মূল বিন্দু থেকে যদি এই বিন্দু থেকে একটা রেখা টানি, সেটা নিচ্ছে আমার এটা, এই যে এটা এই তলে আছে। মূল বিন্দু থেকে ওই বিন্দু বরাবর একটা টানলে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। আর এটা কিভাবে আছে ভাইয়া? লম্ব বরাবর। তাহলে লম্ব বরাবর এটা না? তাহলে দেখো তো, এটা এই বরাবর, এটা লম্ব বরাবর। আর আসল ভেক্টর কোনটা? আসল ভেক্টর হচ্ছে এটা। যদি এটা আমার আসল ভেক্টর হয়, তাহলে আমরা এইটাকে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি কিনা? এই যে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি দুইটা কথা বলতে পারি, একটা হচ্ছে যারা একই ক্রমে আছে তাদের যোগফল বিপরীতটা সমান। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, একই ক্রমে কে কে আছে ভাইয়া? এটা হচ্ছে এদিক থেকে এদিকে, আর এটা যে আমি কিন্তু x y z সবগুলোকে ধনাত্মক ধরছি, এর মানে x অক্ষের ডান দিকে, y অক্ষের উপরের দিকে, z অক্ষের সামনের দিকে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কার মান? y এর মান, মানে উপরের দিকে। তাহলে উপরের দিকে এই ত্রিভুজটা যদি তুমি চিন্তা করো, এই ত্রিভুজে এটা আছে এই বরাবর, এটা এই বরাবর, এটা উপরে, এটা আছে এই বরাবর। তাহলে এই দুটো একই সিকোয়েন্সে, এটা ভিন্ন সিকোয়েন্সে, তাহলে এই দুটোর যোগফল হচ্ছে এটা সমান। এর মানে OP ভেক্টর সমান হচ্ছে OR ভেক্টর প্লাস RP ভেক্টর। তাহলে আমরা কি বলতে পারতেছি? OP ভেক্টর সমান হচ্ছে OR ভেক্টর প্লাস RP ভেক্টর। এবার আসো, এই ভেক্টরটা এই তলে আছে না? জি এই তলে আছে। এই তলে যদি তুমি আবার চিন্তা করো ভাইয়া, আচ্ছা এটাকে যদি তুমি
বলো, এই যেমন এটা যদি x বলো, x আমার এইদিকে, তাহলে এটাকে শিফট করে এটাও তো বলা যায়, এটাকে তো আমার চাইলে x বলা যায়, x বলা যায়। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যদি আমার এইদিকে, এটা যদি আমার x হয়, এখানে আমরা বলতে পারি ভাইয়া এইদিকে এটাও আমার x। এটা যদি এইদিকে x হয়, এইদিকে আমার z, আর এইদিকে হচ্ছে আমার এটা, ঠিক কি না? এটা হচ্ছে o r। তাহলে আমরা এখানে বলতে পারি কি, এই দুইটা একই সিরিয়ালে, o r টা ভিন্ন সিরিয়ালে। তাহলে o r এর জায়গায় কি বলতে পারি, o l প্লাস l r। তাহলে আমি সেটা লিখলাম o l প্লাস l r, কারণ এই ত্রিভুজের মধ্যে o l এবং l r, এটা হচ্ছে আমাদের r, এই দুইটা একই সিরিয়ালে আর o r টা ভিন্ন সিরিয়ালে, ত্রিভুজ সূত্র। তাহলে আমরা বলতে পারি কি, এটা বললাম। এবার একবার সিম্পল চিন্তা করে দেখো, o l মানে কোনটা ভাই? o l মানে এটা। আমি তোমাকে বলে দিই, x অক্ষের দিকে যে ভেক্টরটা, তাকে নাম দিলাম হচ্ছে x ভেক্টর। y অক্ষের দিকে যে ভেক্টরটা, তাকে নাম দিলাম y ভেক্টর। z অক্ষের দিকে যে ভেক্টরটা, তাকে নাম দিলাম z ভেক্টর। তাহলে আসো, x ভেক্টর মানে হচ্ছে এটা o q। আচ্ছা, এটা আর এটা সেম কথা না? এটা আর এটা তো সেম কথা। তাহলে আমি, এটা হচ্ছে l, এটা হচ্ছে r, l r বলা যে কথা, o q বলা সেম কথা। তাহলে আমি l r এর জায়গায় বললাম কি ভাইয়া, o q বললাম। আবার এখানে আছে r p, দেখো তো r থেকে p এর দিকে এটা বলা যে কথা, এটা যদি তুমি চিন্তা করো, এখান থেকে এটা বলা যে কথা, এটা বলা সেম কথা। এবার এটাকে আমরা o s বলতে পারি, এটাকে আমরা o s বলতেছি, কারণ এটা দ্বারা মিন করতেছে y অক্ষের দিকে কতটুকু উপরে উঠলো। এবার আসো, তাহলে যদি আমরা জানি, তাহলে o l মানে কোন ভেক্টর দিকে বলো তো, o l টা কোন ভেক্টর? z ভেক্টর। o q x ভেক্টর, o s y ভেক্টর। তাহলে z ভেক্টর, x ভেক্টর, y ভেক্টর। এবার তুমি সিম্পল চিন্তা করো, সাজায় লিখলাম x y z। এবার x ভেক্টর মানে কি, x অক্ষের দিকে কতটুকু গেল ইনটু x অক্ষের দিকে একক ভেক্টর i। তাহলে এই যে বসাই দিলাম, x অক্ষের দিকে গেল x পরিমাণ, একক ভেক্টর i, y অক্ষের দিকে গেল y পরিমাণ, একক ভেক্টর j, z অক্ষের দিকে গেল z পরিমাণ, একক ভেক্টর k। আবার বলতেছি, তাহলে আমি x সমান xi, y সমান yj, z সমান z কে বলতে পারি, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত OP। এবার সিমিলার প্রসেসে তুমি এটা করতে পারবা। এতক্ষণ তো তুমি ভেক্টর বের করছো, এবার কি বের করবা? ভেক্টরের মান। একটু আগে বলছিলাম এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, কারণ এখানে এটা আছে এভাবে, এটা আছে এভাবে, এটা আছে লম্ব, আর এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত OP। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করা যায়। আমি ঠিক সেম কাজটাই করলাম, যে অতিভুজ স্কয়ার OP স্কয়ার সমান লম্ব স্কয়ার y স্কয়ার প্লাস rp স্কয়ার। এরপর y স্কয়ার মানে কি, এটা না, এই যে এটা। এখন খেয়াল করে দেখো না, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে z, এটা হচ্ছে x, এর মানে কি লম্ব হবে না? এটা তো লম্ব হবে। তাহলে এটা যদি আমার z হয়, এটা যদি x হয়, তাহলে আমি তো এইভাবে বলবো, এটা আমার x, এটা আমার z। এই x টাকে এখানে না এঁকে এখানে তো আঁকা যায়, জি ভাইয়া আঁকা যায়। তাহলে এটা আমার z, এটা আমার x, এটাই আমার সেই কাঙ্ক্ষিত OR না? তাহলে দেখো তো কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে আবার বলতে পারি, এটা হচ্ছে অতিভুজ, এই দুটো হচ্ছে লম্ব আর ভূমি। তাহলে একটা হচ্ছে OL আর একটা হচ্ছে LR। তাহলে আমরা এখানে লিখলাম এই যে OL স্কয়ার সমান OL স্কয়ার প্লাস LR স্কয়ার। এবার হুবহু আগের মতো, এই যে আমার LR এর ভ্যালু আর OQ এর ভ্যালু সেম, বসাই দিলাম। RP এর ভ্যালু আর OS এর ভ্যালু সেম, তাহলে OS বসাই দিলাম। এবার এটা মানে z, এটা মানে x, এটা মানে y। তাহলে z স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার সাজায় লিখলে লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। OP এর মানটা হচ্ছে √ওভার এটা, কারণ স্কয়ারটা এই পাশে গিয়ে √ওভার হয়ে গেল। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই প্লাস মাইনাস কেন দেন নাই? কারণ হচ্ছে ভাইয়া, এটা তো একটা অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর আমার নির্দিষ্ট একটা ভেক্টর, এখানে আমার কোনো প্লাস মাইনাস থাকবে না। তাহলে আমরা এখানে ওভারঅল বলতে পারি কি ভাইয়া, এখানে আমরা যে কাজটা করলাম, আচ্ছা তাহলে এবার আমরা সামনের দিকে আগাই।
আচ্ছা, লেফট সাইডে তোমরা থার্ড লাইনের কথা বলতেছো, এর মানে এই লাইনটা। হ্যাঁ, আচ্ছা আমি বলি, তুমি সিম্পল চিন্তা করে দেখো তো, এটা ওপি, ওপি রইল, ওএল, ওএল রইল, এটা এল আর, এল আর কোনটা ভাইয়া? এই এল আর, এর মানে হচ্ছে এল আর, আর এটা হচ্ছে আমার কি ভাইয়া? ও কিউ। আসলে এই যে জিনিসটা হচ্ছে, আমি তো এখান থেকে জিনিসটা আঁকছি, মানে আমি যদি বলি বিষয়টা কেমন হয়, এই যে তুমি এখানে দেখো, মানে এখানে তো দেখো, আমি তোমাকে এখানে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে এটা x, এটা y, জেডটা কোন দিকে থাকবে? এটা লম্ব দিকে না, সেটা তো দেখানো যাচ্ছে না। তো আমি বুঝলাম এদিকে যদি y থাকে, এদিকে x, এদিকে z। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমার কথা হচ্ছে তোমরা সিম্পল চিন্তা করো না, এখানে যে ও বলতেছো, ও হচ্ছে এটা, এটা হচ্ছে আমার ও, এটা হচ্ছে z অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তাহলে এই পয়েন্টটার নাম দিচ্ছ তোমরা কিউ, আমিও এখানে নাম দিলাম, এটার নাম হচ্ছে কিউ। এই পয়েন্টটার নাম দিচ্ছ তোমরা আর, আমি এখানে নাম দিলাম আর। তাহলে তোমরা নিজেরাই চিন্তা করো না, এখান থেকে চিন্তা করা যায় না? এই ও কিউ যতটুকু, এই ভেক্টর যে কথা, এখান থেকে যদি আমরা বলি এই পয়েন্টটাকে আমরা নাম দিয়েছিলাম এল, তাহলে এল আর ও সেম কথা না? এই ও কিউ ভেক্টর আর এল আর ভেক্টর সেম কথা, তাহলে আমরা সেটাই বলতেছি, ও কিউ ভেক্টর আর এল আর ভেক্টর সেম কথা। ওই কারণে এল আর এর জায়গায় আমরা ও কিউ বসালাম। সিম্পল তুমি চিন্তা করো, এটা যে কথা এটাও সেম কথা, ওই কারণে আমি এল আর এর জায়গায় ও কিউ বসালাম, কারণ ও কিউটাকে আমরা বলতেছি ভাইয়া আমাদের এক্স ভেক্টর। এবার একই ভাবে আমাদের এখানে এই কিউ আর, হ্যাঁ, আমাদের এখানে আরপি, এই যে আমাদের এখানে আরপি কোনটা? এই যে আরপি হচ্ছে এটা, আর থেকে পি উপরে। তাহলে দেখো আরপি হচ্ছে কোনটা? ওই যে উপরেটা বিন্দু ছিল না, এটা ঠিক কি না? তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, তুমি একটু চিন্তা করে দেখো আরপি কোনটা? এটা আমার আর, এটাই আমার সেই আর। পি মানে কি? যে বিন্দুটা আমি বের করব, এখান থেকে আমরা বলতে পারি না ভাইয়া এটাই আমার সেই পি বিন্দু, এটাই আমার মনে করো সেই পি বিন্দু। এই যে এখান থেকে লম্ব টানলাম, এই যে লম্ব টানলাম, তাহলে এই যে লম্ব টানলাম এটাই তো আমার ওয়াই অক্ষ না? দেখো এটাই আমার ওয়াই অক্ষ না? হ্যাঁ, এবার আশা করি বুঝবা। এটা আমার জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। এখন এই পয়েন্ট থেকে ভেক্টরটা উপর দিকে এতটুকু, এর মানে ভেক্টরটা এভাবে আছে না? এভাবে আছে মানে কি? সে ওয়াই অক্ষের দিকে এতটুকু উপরে আছে। এই এতটুকু উপরে এখানে বলা যে কথা, এখানে বলো তো সেম কথা, মানে আমরা এখানে না বলি এটাকে আমরা এখানে আনলাম, অর্থাৎ এইদিকে এতটুকু উপরে মানে ওয়াই এর দিকে এতটুকু উপরে, আর এইদিকে হচ্ছে আমার ওয়াই এর দিকে এতটুকু উপরে। আশা করি এবার বুঝতে পারছো। দেখি কমেন্টে বলো তো, কমেন্টে বলো তো এবার বুঝছো কিনা জিনিসটা, এবার বুঝছো কিনা? থ্রি ডাইমেনশনালি চিন্তা করতে হবে। আমার আসলে এখানে কোনো অ্যাপারেটাস ছিল না, না হয় একটা বক্স দিয়ে বোঝানো যেত, একটা বক্স আনলে খুব সুন্দর করে বোঝানো যেত। ওকে, যদি বুঝে থাকি, এখন আমরা এবার আসল কাজে আসি। এবার হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা পড়ছি এগুলো হচ্ছে পাউল করা, মানে হচ্ছে প্রমাণ পরীক্ষা খুব একটা আসে না। তোমাদেরকে আমি আগে আশ্বাস দিচ্ছি একটাই কারণে, যাতে করে তোমরা মনোযোগ দাও। তো যেহেতু তোমাদের মনোযোগ দেওয়া শেষ, আমার বেইমানি করাও শেষ। এটা আসলে পরীক্ষায় খুব একটা আসে না, দরকারও নাই, শুধু শুধু পড়াইছি কারণ বইতে আছে। আমি ছবি তুলে নিই। যেহেতু প্রতারণা করা শেষ, এবার আমরা বলি ভাই দুঃখের পরে আসে একটু করে সুখ, কেমনে করে দেখাবো আমার সুন্দর চাঁদ মুখ? ওইভাবে আমরা এখন দুঃখের পরে একটু সুখ পাবো। এতক্ষণ আমাদের দুঃখ ছিল এটা একটু জটিল কনসেপ্ট, এবার সুখ হলো এটা আমার আসে না, শুধুমাত্র জিনিসটা জানলে হয়। তাহলে দেখি এবার তোমাদের টেস্ট করে স্টার্ট। দেখি কার আগে কে পারে, কত দ্রুত কমেন্ট করতে পারে। টেস্ট করা শুরু করে দিচ্ছি। দেখবো আমি কে আগে পারে। এবার হচ্ছে টেস্ট করা শুরু। দেখি আমাকে বলবা, যদি এটা গতদিনে বলছি আজকে আবার বলতেছি একটু যাচাই করার জন্য। x y, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের x y z। এবার আমরা একটু কাজ করি। আমরা যে কাজটা করলাম ভাইয়া,
এখানে কোন একটা বিন্দু তার স্থানাঙ্ক দিলাম 3,5। ফটাফট আনসার করে দাও। এটা যদি ও হয়, এটা যদি পি হয়, ওপি ভেক্টর মানে হচ্ছে এক কথা আর ভেক্টর। আর ভেক্টর সমান কত? ফটাফট কমেন্ট করে দাও। একটা হচ্ছে আর ভেক্টর বলবা, আর একটা হচ্ছে আর ভেক্টরের মান বলবা। একটা হচ্ছে আর ভেক্টর বলবা, আর একটা হচ্ছে আর ভেক্টরের মান বলবা। একটা হচ্ছে আর ভেক্টর বলবা, আর একটা হচ্ছে আর ভেক্টরের মান বের করে বলবা ক্যালকুলেশন করে। এবার আসো এখানে কোন একটা বিন্দু স্থানাঙ্ক নাম দিলাম, এটা হচ্ছে মনে করো এটা যেহেতু আর ভেক্টর দিছি, আমাদের আছে আর ভেক্টর, সমস্যা নেই। এটাকে নাম দিলাম ও কিউ, কোন একটা বিন্দু কিউ। তাহলে এখানে হচ্ছে মনে করো আর প্রাইম ভেক্টর, যেহেতু সেম হয়ে যাচ্ছে এটাকে নাম দিলাম আর অথবা আর ওয়ান ভেক্টর, আর ওয়ান ভেক্টর। এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 3, 2, 1, 3, 2, 1। প্রশ্ন হলো আর ওয়ান ভেক্টর যেটা r1 ভেক্টর সেটা কত, আর r1 ভেক্টরের মানটা কত? r1 ভেক্টরটা কত, r1 ভেক্টরের মানটা কত? দেখি তোমরা একটু আমাকে তাড়াতাড়ি কমেন্টে আনসার দাও, আমি দেখি কে কত দ্রুত আনসার দিতে পারে। তো তোমরা আনসার দেওয়ার পর যারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে তাদের কোচিং যখন খুলবো তখন চকলেট দেব। কোচিং খুললে চকলেট দিব, তাড়াতাড়ি খুব দ্রুত কমেন্ট করতে থাকো। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, মনে করো বললাম আমি yz সমতলে আমাদের r1 এর ভেক্টরটা কত, r1 এর মানটা কত, মানে r1 টা yz সমতলে কত। যদি বলা হয় শুধু yz সমতলে তখন কত, এটার আনসার দিতে হবে। দেখি তোমরা পারো কিনা, কে কত দ্রুত পারে। yz সমতলে কত, yz সমতলে কত? আচ্ছা চকলেট চিপস যেটা ইচ্ছে সেটাই নিও, কোনো সমস্যা নাই, বাট খালি ভালো করে আনসারটা দিও। আনসার দেওয়ার আগে চকলেট টাইম, ইচ্ছা মতো তোমাদের বকে শোকে কোনো লাভ নাই। আগে আমি তোমাদের থেকে ভালো আনসারটা চাই। যদি আনসারটা আমি পেয়ে যাই চকলেট দিতে আমার কোনো আপত্তি নাই। যদি তুমি বলো ভাই চকলেট আমি নাহি খাই, তখন আমি তোমাকে বলবো তুমি এখন একটা চিপস নিয়ে যাও। কুইকলি তাড়াতাড়ি। আমাদের ওপি ভেক্টরটা কত, ওকিউ ভেক্টরটা কত, আর এটা যদি আমার শুধুমাত্র yz সমতল বলি, পরীক্ষায় তিন ধরনের প্রশ্ন হয়। yz সমতল বললে তখন কি হবে, yz সমতল বললে তখন কি হবে? এতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ করেছি, এবার হচ্ছে আসল খেলা জমবে। এবার দেখো কিভাবে আনসার করাচ্ছি। খুব দ্রুত করবা, আমি এটাকে সলভ দিই। এক নাম্বার 3 আছে, x অক্ষের দিকে 3i, এরপর 5j। এবার আসি মান √3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। 3 স্কয়ার মানে হচ্ছে √3 স্কয়ার মানে 9, 5 স্কয়ার মানে হচ্ছে 25। তো 25 আর 9 এ কত হবে ভাইয়া? 25 আর 9 এ মিলে হয় 34, √34। অনেক সময় প্রশ্ন করতে পারে তাহলে এটা কোন ভেক্টর? অবস্থান ভেক্টর। এটা হচ্ছে কি? এই বিন্দুর অবস্থান ভেক্টর। কোন ভেক্টর? পরীক্ষা অনেক সময় তোমাকে বলতে পারে কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করো, কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করো, তখন এই ভেক্টরটা তোমাকে বের করতে হবে। এবার সবাইয়া একক ভেক্টর বের করতে বলবে, ওই অবস্থান ভেক্টর তার একক ভেক্টর কিভাবে বের করব? ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করব। ভেক্টরটা কত? 3i 5j ডিভাইডেড বাই √34। কিন্তু কোন একটা ভেক্টরকে এভাবে রাখার নিয়ম নাই, এভাবে i j আকারে রাখতে হবে। তখন আমি কি করব? আমি লিখব তাকে এভাবে 3 ডিভাইডেড বাই √34 প্লাস ইনটু i প্লাস 5 ডিভাইডেড বাই √34 ইনটু j। এটা হচ্ছে আমার একক ভেক্টর, এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে আমি কি করলাম? এখান থেকে অবস্থান ভেক্টর একক ভেক্টরও বের করলাম। এবার r1 ভেক্টরটা কত হবে? 3i 2j k। এই r1 ভেক্টরের মানটা কত? মানটা হচ্ছে √3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। একসাথে করে ফেলি 9 9 আর 9 5 14। তাহলে আমরা বলতে পারি √14
14। এবার যদি আমরা বলি একক ভেক্টর বের করো, কিভাবে বের করব? r1 এর একক ভেক্টর সমান হচ্ছে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ 3i 2j k ডিভাইডেড বাই √14। এভাবে রাখা যাবে না, সবার নিচে আলাদা করে রাখতে হবে। 3 ডিভাইডেড বাই √14 2 ডিভাইডেড বাই √14 1 ডিভাইডেড বাই √14। এখানে ছিল i, এখানে ছিল j, এখানে ছিল k। এবার যখন বলবো y z সমতলে, সোজা হিসাব ভাইয়া z টা বাদ, সরি y z সমতলে মানে x বাদ, x থেকে বাদ দিলে কি থাকে 2 আর 1, তাহলে 2y মানে হচ্ছে j প্লাস আমাদের 1k মানে হচ্ছে k, মানটা কত √2² 1² মানে হচ্ছে আমাদের 2 × 4 4 × 5 √5। তাহলে আমার x y z সমতলে আমরা গত ক্লাসে বলছিলাম y z সমতলে মানে কার মান শূন্য? বলো y z সমতলে মানে কার মান শূন্য? একজনে বলতেছে তার কিডনিতে নাকি সমস্যা করতেছে, কিডনি ড্যামেজ হওয়ার মনে হচ্ছে, ড্যামেজ হওয়ার আগে সেটা বিক্রি করে একটা আইটেম কিনে নাও, তাও অন্তত মনকে শান্তি দিতে পারবে। হ্যাঁ, তাহলে আমাদের এই তো y z সমতলে কার মান শূন্য? x এর মান শূন্য, তাহলে যেটা থাকবে না তার মান কি হবে? শূন্য হবে। সবার সবাই পারতেছে। এবার আমরা ছবি তুলে নিই। এখন আসো এবার যোগ করব। তাহলে আমরা এটা বুঝতে পেলি। আচ্ছা, এবার আসো আমরা একটা কনসেপ্ট করব, সেটা হচ্ছে কি ভাইয়া? উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ, উপাংশে বিভাজিত ভেক্টরের বিয়োগ। আসো ভাই আমরা পড়ি একটু। আচ্ছা আচ্ছা, উপাংশে বিভাজিত ভেক্টরের, উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ ও বিয়োগ। এই বলতো যোগ অথবা বিয়োগ করার জন্য ন্যূনতম কয়টা ভেক্টর লাগে? মিনিমাম কয়টা ভেক্টর লাগে? যোগ অথবা বিয়োগ করার জন্য মিনিমাম কয়টা ভেক্টর লাগে? যোগ অথবা বিয়োগ করার জন্য মিনিমাম কয়টা ভেক্টর লাগে? দেখি বলো তো, যোগ অথবা বিয়োগ করার জন্য মিনিমাম কয়টা ভেক্টর লাগে? আচ্ছা ওকে, মিনিমাম দুইটা। আমি ধরে নিলাম সেই তাহারা হচ্ছে একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। তো আমি ধরে নিচ্ছি আমি করব ত্রিমাত্রিকের জন্য। কি মাত্রিক? ত্রিমাত্রিক। এর মানে তিনটা থাকবে। এখন এ ভেক্টর যেটা আছে তার x অক্ষের দিকে মান কত? x অক্ষের দিকে মানটাকে আমি নাম দিলাম ax। একটু আগে যাকে x বলছিলাম সেটাকে আমরা নাম দিচ্ছি ax, মানে হচ্ছে সে x অক্ষের দিকে কতটুকু আছে ইনটু i প্লাস y অক্ষের দিকে ay ইনটু j প্লাস z অক্ষের দিকে az ইনটু k। অর্থাৎ জিনিসটা এরকম, মনে করো এটা যদি আমার x y z হয়, তাহলে যেটা আমার a ভেক্টর না, a ভেক্টরের স্থানাঙ্ক হচ্ছে এটা ax ay az। এটা আমার b ভেক্টরের স্থানাঙ্ক হচ্ছে এটা bx by bz। তাহলে আমরা বলতে পারি a ভেক্টর x অক্ষের দিকে যতটুকু আছে ইনটু i প্লাস y অক্ষের দিকে যতটুকু আছে ইনটু j, z অক্ষের দিকে যতটুকু আছে ইনটু k। এবার বলো তো b ভেক্টরটা কি হবে? b ভেক্টরটা হবে bxi প্লাস by ইনটু j প্লাস bz ইনটু k। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমি এদেরকে যোগ এবং বিয়োগ করব। তাই একটু ভালো করে খেয়াল করো, এই যে a ভেক্টর এবং b ভেক্টর আছে তাদেরকে আমি যোগ এবং বিয়োগ করব। তো আমি একটা কাজ করি, আমি ধরে নিলাম একদিকে যোগ করব আর একদিকে বিয়োগ করব। তো আমি এই দিকে করব যোগ, কাকে কাকে যোগ করব? a এবং b ভেক্টরকে।
এ এবং বি ভেক্টরকে যোগ করে যে ভেক্টর পাবো তাকে নাম দিলাম হচ্ছে সি ভেক্টর। আর এখানে বিয়োগ করব, আমি এখানে কি করব, বিয়োগ করব। কাকে কাকে বিয়োগ করব, এ থেকে বি বিয়োগ করব। এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করে যে ভেক্টর পাইলাম তাকে নাম দিলাম হচ্ছে ভাই ডি ভেক্টর। তাহলে এ এর সাথে বি যোগ করে যেটা পাইলাম তার নাম সি ভেক্টর, এ থেকে বি বিয়োগ করে যেটা পাইলাম তার নাম হচ্ছে ডি ভেক্টর। এখন আমি এই সি এবং ডি কিভাবে বের করব সেটা হচ্ছে আমার মেইন ফ্যাক্টর। তো আসো এইদিকে আমরা একটু চিন্তা করি। তাহলে আমরা বলতে পারি কি সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আসো সি ভেক্টর সমান এ ভেক্টর মানে কি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে প্লাস আমাদের বি ভেক্টর মানে কি, বি ভেক্টর মানে হচ্ছে bxi প্লাস byj প্লাস bzk। এবার মনে আছে ভাইয়া, আমরা একেবারে শুরু থেকে কথা বলছিলাম একই দিকে যদি দুইটা ভেক্টর থাকে তারা কি হয় ভাইয়া, দুইটা ভেক্টর মনে করো এটা হচ্ছে x ভেক্টর, এটা হচ্ছে y ভেক্টর। কোন একটা বিন্দুতে যদি দুইটা ভেক্টর একই সাথে কাজ করে, একই দিকে কাজ করে, তাদের সমষ্টি কোণফলের সমান। আর তারা যদি বিপরীত দিকে কাজ করে তাদের সমষ্টি কোণফলের সমান। তাহলে বলো তো দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাদের সমষ্টি কোণফলের সমান, আর বিপরীত দিকে কাজ করলে তাদের সমষ্টি কোণফলের সমান। বলো একই দিকে কাজ করলে কোণফল, বিপরীত দিকে কাজ করলে কোণফল। একই দিকে কাজ করলে তাদের লব্ধি কোণফলের সমান, আর বিপরীত দিকে কাজ করলে লব্ধি কোণফলের সমান। একই দিকে লব্ধি কোণফল, বিপরীত দিকে লব্ধি কোণফল। একটু বলো। একই দিকে কোণফল, বিপরীত দিকে কোণফল। একটু বলো দেখি তোমরা পারো কিনা। এক্স্যাক্টলি, অনেকে আনসার দিতে পারতেছো। আমি সবাইকে বলবো ভাই রিকোয়েস্ট করলে তোমরা এই যে প্রশ্ন করার সাথে সাথে আনসার দাও, তোমাদের রেসপন্স থাকলে তাহলে পড়াতে ভালো লাগবে। আচ্ছা তাহলে বুঝলাম একই দিকে হইলে যোগফল, এর মানে x আর y কে আমরা যোগ করি। বিপরীত দিকে হইলে বিয়োগফল, এর মানে x আর y কে আমরা বিয়োগ করি, বড়টা মাইনাস ছোটটা। এখন আসো ভাইয়া আমি কি করব। আচ্ছা এখানে আমি চুজ করি, এটা হচ্ছে এরা সবাই যোগকার আছে তাই না, তাদের যদি আমি এভাবে সাজাই axi প্লাস bxi প্লাস ayj প্লাস byj প্লাস azk প্লাস bzk। এখন আমাকে বলো তো এখানে কে কে একই দিকে, এখানে কে কে একই দিকে। দেখো ভেক্টরের মান ইনটু একক ভেক্টর, এর মানে এই পুরোটা একটা ভেক্টর, এই পুরোটা আরেকটা ভেক্টর। এখন এই পুরোটা একটা ভেক্টর, এই পুরোটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, সবগুলো কি করতেছি, যোগ করতেছি। তাহলে তাদের মধ্যে কোন দুইটা একই দিকে, তাদের মধ্যে কোন দুইটা একই দিকে, ax আর bx একই দিকে, ay এবং by একই দিকে, az এবং bz একই দিকে। তাহলে আমি যদি বলি তাহলে এখানে একসাথে বলা যায় না, তাহলে আমরা এখানে এভাবে বলতে পারবো কি ভাইয়া, ax আর bx যেহেতু একই দিকে আমরা এভাবে বলতে পারি ax bxi। এখন তুমি বলতে পারো ভাইয়া এই জিনিসটা কোথায় পাই। তোমার আসলে জিনিসটা হচ্ছে কি ভাইয়া, মনে করো একজন x অক্ষের দিকে সে 3 একক যায়, আরেকজন x অক্ষের দিকে আবার সে x অক্ষের দিকে 4 একক যায়। তাহলে x অক্ষের দিকে 3 একক যায় মানে হচ্ছে 3i, y x অক্ষের দিকে 4 একক যায় মানে হচ্ছে 4i। এখন আমি তোমাদের যদি প্রশ্ন করি সে x অক্ষের দিকে টোটাল কত একক যায়, তাহলে সে x অক্ষের দিকে প্রথমে গেল 3 একক, এরপর গেল 4 একক, তাহলে ঠিক টোটাল কত একক যায়, আমি বলবো এই টোটাল হচ্ছে 7 একক যায়। এই 7টা কিভাবে বের করছি, এই দুটাকে যোগ করে। এর মানে একই দিকে হলে তাদের মানগুলোকে যোগ করে ফেলা যায়। তাহলে আমরা এখানে বলতে পারবো কি ayj প্লাস az, তাহলে আমরা এখানে বলতে পারবো কি ভাই এটাও j একই দিকে, তাহলে আমরা বলতে পারি ay প্লাস
by ইনটু j প্লাস এখানে আমরা কি করতে পারবো az প্লাস bz ইনটু k। এখন যদি বলি এটা হচ্ছে আমার কোন ভেক্টর বা c ভেক্টর, অনেকে এটাকে বলে ভাই এটাকে নাম দিলাম cx, এটাকে নাম দিলাম cy, এটাকে নাম দিলাম cz, তোমার ইচ্ছা নাম দাও। তাহলে এটা যদি cx I cy j cz কে নামকরণ করি তাহলে c ভেক্টরের মান কত হবে? মান হবে √i সহগ স্কয়ার প্লাস j সহগ স্কয়ার প্লাস k সহগ স্কয়ার। অথবা এভাবে লিখতে পারি ax bx হোল স্কয়ার প্লাস ay by হোল স্কয়ার প্লাস az bz হোল স্কয়ার। এবার একই ভাবে এই কাজটা করতে পারবো না ভাইয়া? যদি বিয়োগ বলে তখন কি হবে? এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন। তাহলে আমরা যদি বিয়োগ করতে বলে তাহলে আমরা দেখো যোগকে আমরা বিয়োগ বানাচ্ছি, তাহলে যোগকে যদি বিয়োগ বানাই এই দেখো বিয়োগ প্লাস কে মাইনাস বানাই দিলাম, প্লাস কে মাইনাস বানাই দিলাম। এবার দেখো ভাইয়া এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস। তাহলে আমরা এখানে আসবে ভাইয়া মাইনাস, এখানে আসবে মাইনাস, এখানে আসবে মাইনাস। তো আশা করি কোনো সমস্যা নাই। এবার আমরা যদি তোমাকে প্রশ্ন করি এখন দুইটা ভেক্টরকে এভাবে তোমরা যোগ এবং বিয়োগ করতে পারবে কিনা? যোগ এবং বিয়োগ করতে আমরা পারবো কিনা? যোগ এবং বিয়োগ করতে পারবো কিনা? আচ্ছা আমি আর ছবি তুলতেছি না, পরে স্ক্রিনশট তুলে একসাথে দিয়ে দিব, এমনি ছবি তুলতে জানলা। তাহলে আসো ভাইয়া এখন তোমাকে একটা প্রশ্ন করি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। কনসেপ্ট কি ক্লিয়ার হবে ভাই? দেখো আমি তোমাকে প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে কি আমি দুইটা ভেক্টর তোমাকে দিব, দেখি কারা একে आंसर দিতে পারো। a ভেক্টর সমান 2i 3j k, b ভেক্টর সমান 5i 4j 6k। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম a ভেক্টর প্লাস b ভেক্টর সমান k, a ভেক্টর মাইনাস b ভেক্টর সমান k। তাহলে প্রশ্ন করলাম a ভেক্টর প্লাস b ভেক্টর সমান k, a ভেক্টর মাইনাস b ভেক্টর সমান k। আবার প্রশ্ন করলাম b ভেক্টর প্লাস a ভেক্টর সমান k, b ভেক্টর মাইনাস a ভেক্টর সমান k। দেখি আমাকে বলো তো চারটা आंसर দিবা, 1 দিয়ে এটা, 2 দিয়ে এটা, 3 দিয়ে এটা, 4 দিয়ে এটা। আমার দুটো ভেক্টর দেওয়া আছে, একটা a ভেক্টর আর একটা b ভেক্টর। a হচ্ছে এটা, b হচ্ছে এটা। যেহেতু i j k আকারে আছে এটাকে আমরা বলি উপাংশে বিভাজিত ভেক্টর। এখন আমার প্রশ্ন হলো এই দুটো ভেক্টরের যোগফল a এর সাথে b যোগ করলাম, आंसर কত হবে? a b এর মান কত হবে? b a করলে কত হবে? b a করলে কত হবে? দেখে আমাকে কমেন্টে বলো, কমেন্টে আমাকে বলো। আমাদের নূরের সাথে প্রশ্ন করলো এই একটা ভেক্টর আইটাকে আমরা কি বলছি? আইটাও একটা ভেক্টর, তার নাম হচ্ছে একক ভেক্টর। তার সাথে একটা মান গুণ করলে মূল ভেক্টরটা আমরা পাই, আই হচ্ছে একক ভেক্টর। দেখি आंसर দাও। জাস্ট আমি কি দেখলাম, আমি একটু কি দেখলাম দেখো তো, একটা জিনিস খেয়াল করে দেখো। a আর b তুমি যোগ করতেছো না, তুমি আসলে কি করছো? দুইটার i এর সহগকে যোগ করে দিছো, ax আর bx কে যোগ করে দিছো, ay আর by কে যোগ করে দিছো, az আর bz কে যোগ করে দিছো। একই ভাবে তুমি জায়গা মতো বিয়োগও করে দিছো। আমি সেটাই তোমাকে জিজ্ঞেস করতেছি। এই যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটাকে যোগ করলে কি পাবো, দুইটাকে বিয়োগ করলে কি পাবো, উল্টাভাবে যোগ করলে কি পাবো, উল্টাভাবে বিয়োগ করলে কি পাবো? দেখি তোমরা বের করো, মুখে মুখে আনসার তাড়াতাড়ি করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো। 1 দিয়ে आंसर দিয়ে দাও, 2 দিয়ে आंसर দিয়ে দাও, 3 দিয়ে आंसर দিয়ে দাও, 4 দিয়ে आंसर দিয়ে দাও, ফটাফট आंसर দাও তাড়াতাড়ি।
কমেন্ট করতে থাকো, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে কয়টা পারো দেখি। তোমরা মান সহ বলবা, এটা বের করার পর তার মান সহ বলবা। এর মানে a প্লাস b বের করলা, a প্লাস b এর মান কত হবে? a মাইনাস b বের করলা, a মাইনাস b এর মান কত হবে? তারপর হচ্ছে b প্লাস a বের করলা, b প্লাস a এর মান কত হবে? b মাইনাস a বের করলা, b মাইনাস a এর মান কত হবে? আচ্ছা দেখো, এবার আমি আনসারটা বলে দিই এবং প্রসেসটাও বলে দিই, যাতে এখনো কনফিউশন আছে ক্লিয়ার করে ফেলো। দেখো ভাইয়া, তুমি কি যোগ করবে? a এর সাথে b। সবসময় মাথায় রাখবো i এর সহগের সাথে i এর সহগ যোগ করব। তাহলে আমি কার সাথে কে? a এর সাথে b, এর মানে আগে a তারপর b। তাহলে এই 2 প্লাস 5 এর মানে হয় 7। যেহেতু i আছে, i টা থেকে গেল। এরপর এটা প্লাস এটা না, তাহলে এটা কি হয়? এটা হচ্ছে -3, মাইনাস সহকরণ করতে হবে। -3 প্লাস 4, -3 প্লাস 4 সমান কত হয়? 1 হয়। তাহলে 1 ইনটু j মানে হচ্ছে শুধুমাত্র j। 1 প্লাস -5, 1 প্লাস -5 সমান আমরা কত জানি? -4। তাহলে -4k। বলতে এটা কার কার হইছে? 7i প্লাস j মাইনাস 4k। কার কার হইছে? হাত তুলো। কার কার হইছে? হাত তুলো। তাহলে 7i, তাহলে বুঝতে পারছি কি আমি আগে a তারপর b, এটা প্লাস এটা, এটা প্লাস এটা, এটা প্লাস এটা, i এর সহগের সাথে i এর সহগ যোগ করব, j এর সহগের সাথে j এর সহগ যোগ করব, k এর সহগের সাথে k এর সহগ যোগ করব। আবারও বলতেছি, i এর সহগের সাথে i এর সহগ যোগ করব, j এর সহগের সাথে j এর সহগ যোগ করব, k এর সহগের সাথে k এর সহগ যোগ করব। আচ্ছা, এটা পারছো। এবার আসো a মাইনাস b, a থেকে b বিয়োগ করবা। কার থেকে কাকে? a থেকে b। তাহলে 2 তার থেকে কে বিয়োগ করব? 5। 2 থেকে 5 গেলে কত হয়? -3। 2 5 সমান কি হয়? -3। তাহলে -3i। এবার এটা মাইনাস এটা, এটা হচ্ছে কত? -3 মাইনাস কত হয়? 4। -3 4 সমান কত? -7। তাহলে -7 ইনটু j। এবার আসছে ভাইয়া, এটা মাইনাস এটা, এটা হচ্ছে 1 মাইনাস এখানে আছে কত? -6। 1 মাইনাস -6 মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 6। তাহলে 6 একে কত হয় ভাইয়া? 7 হয়। প্লাস 7k। এবার আসো b এর সাথে এই যোগ করবা, মানে এবার হচ্ছে আগে b তারপর a। তাহলে 5 এর 2 কত? 7, 7i। এরপর 4 প্লাস -3 এর মানে প্লাস 1 হয়। 1 ইনটু j মানে j। -6 প্লাস 1 এর মানে -5। এই সরি, এটা যোগ করার সময় 1 আর এটা 6, তাহলে এটা -5 হবে। -5 আমি যোগ করছি না, 1 আর -6 এর যোগ করলে কত হয়? 1 আর -5 লেগে গেছে, -6 যোগ করলে কত হয়? -5 হয়। এরপর বিয়োগ যখন করতেছি তাহলে কি হলো? 1 থেকে -6 বিয়োগ দিলে 7 হয়। এবার উল্টা ভাবে করো, -6 প্লাস 1 যোগ করতেছি, আগে এটা তারপর এটা। তাহলে -6 প্লাস 1 করলে কত হয়? ঠিক সেম ভাবে -5 হয়। তাহলে -5 ইনটু k। এন্ড লাস্ট ওয়ান b - a। তাহলে b - a কি হয়? b - a মানে b থেকে a বিয়োগ করো। এই b থেকে a 5 থেকে 2 গেলে কত হয়? 3 হয়। 3i। 4 থেকে 3 গেলে 4 মাইনাস -3 মানে হচ্ছে -2 প্লাস 7j। -6 -1 মানে হচ্ছে -7k। একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এই দুইটাকে যোগ করলাম, যোগ করে তুমি যেটা পাইছো a এর সাথে b যোগ করে যেটা পাইলা, b এর সাথে a যোগ করে কিন্তু সেম জিনিস পাইছি। এর মানে বলতে পারি ভাইয়া a ভেক্টর প্লাস b ভেক্টর যে কথা, b ভেক্টর প্লাস a ভেক্টরও সেম কথা। আবার প্রমাণ করে ফেললাম ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। কিন্তু দেখো তো
এটা আর এটা কি সেম না, এখান থেকে মাইনাস কমন নিলে এটা সমান হবে, এখান থেকে মাইনাস কমন নিলে এটা সমান হবে, এর মানে সেম না। যেহেতু সেম না, a ভেক্টর মাইনাস b ভেক্টর এবং b ভেক্টর মাইনাস a ভেক্টর কি নয় ভাইয়া, এই দুইটা সমান নয়, তাহলে ভেক্টর বিয়োগ বিনিময় সূত্র মানে না। এবার মানের দিক দিয়ে চিন্তা করলে কি হয়, এখানে বাবা রুট ওভার 7 স্কয়ার মানে 749, 49 থেকে 50, 50 এর 25 75, তাহলে রুট ওভার 75। এখানেও পাবা রুট ওভার 75, এখানে পাবো 3 3 9, 749, 749, 49 49 98, আর 3 3 9, 98 আর 9 হচ্ছে 107, রুট ওভার 107। এখানেও পাবা রুট ওভার 107, কেন? কারণ তুমি মাইনাসটা সহ কিন্তু স্কয়ার করছো, রুট ওভার -3 হোল স্কয়ার প্লাস -7 হোল স্কয়ার প্লাস 7 হোল স্কয়ার। তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া, যদিও এই দুইটা সমান নয় কিন্তু তাদের মান সমান, এর মানে a থেকে b বিয়োগ করলে যে মান পাবো b থেকে a বিয়োগ করলে সেম মান পাবো, বাট সেম ভেক্টর না, তারা পরস্পর বিপরীত ভেক্টর। আর আমরা জানি দুইটা ভেক্টর বিপরীত ভেক্টর হওয়ার শর্ত কি, তাদের মানটা সমান, জাস্ট দিকটা বিপরীত। তাহলে দেখো এই প্রমাণ হয়ে গেল, এটার মান যা এটার মান, আমাদের এটার মান যা এটার মান তো সেম হবে, আর এটার মান যা এটার মানও সেম হলো। এতটুকু আমরা বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা? আচ্ছা বলো যে এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, অর্থাৎ এখন যদি তোমাকে আমি দুইটা ভেক্টর এরকম যোগ করতে বলি আর বিয়োগ করতে বলি, তাহলে তুমি বের করতে পারবা কিনা একটু আমাকে কমেন্টে বলো তো। যোগ আর বিয়োগ করতে বললে তোমরা বের করতে পারবা কিনা, বলো বের করতে পারবা কিনা সেটা বলো। এই তানিশা মুনতাহা বলতেছো এখানে কিভাবে -5 আসছে সেটা তুমি বুঝো নাই, তুমি জাস্ট এই দুটোকে যোগ করছো, যোগ করলে এটার সাথে এটা যোগ হলো, এটার সাথে এটা, এখানে আছে কত 1, তাহলে এই 1 তার সাথে যোগ করব, কাকে যোগ করব, এখানে আছে -6, চিহ্ন সহ নিতে হবে -6। এবার আসো 1 প্লাস মাইনাসে -6, 1 থেকে 6 গেলে কত হয় -5 হয়। এবার আশা করি বুঝতে পারছো, এবার আশা করি বুঝতে পারছো। আচ্ছা ওকে, যদি পারো এবার তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই। এবার তোমাদেরকে বের করে শেখাবো কিভাবে সরণ ভেক্টর বের করতে হয়, কিভাবে সরণ ভেক্টর বের করতে হয়। এবার আসো ভাইয়া, আমি আগে সরণ ভেক্টরের কনসেপ্টটা তোমাকে একটু বলে দিই। হ্যাঁ, আমরা বলছিলাম মনে করো x অক্ষ এবং z অক্ষ আছে হোয়াটএভার, আমি জাস্ট তোমাকে বললাম ভাইয়া এখানে আছে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে, এখানে আরেকটা ভেক্টর আছে, এটাকে নাম দিলাম r1 ভেক্টর, এটাকে নাম দিলাম r2 ভেক্টর। এখন এটা হচ্ছে আমার a বিন্দু, এটা হচ্ছে আমার b বিন্দু। একই ফিগার আবার আনতেছি, যদিও আগে একবার বলছিলাম, আজকে সুবিধার জন্য আবার বলতেছি। হ্যাঁ, আশা করি আমি কি বলতে চাচ্ছি তোমরা বুঝে গেছো যারা আগে ক্লাস করছো। a এটা হচ্ছে r1 ভেক্টর, আর এখানে একটা b আছে, এটা হচ্ছে আমাদের r2 ভেক্টর। মানে বুঝতে পারছো, সেম ফিগারটা আমি দুইবার আছে, একই ফিগার দুইবার আছে। এবার আমরা তোমাদেরকে বলছিলাম a হচ্ছে আমার একটা কি ভেক্টর ভাইয়া, অবস্থান ভেক্টর। তাহলে আমি যদি a বিন্দুর স্থানাঙ্ক জানি 3 2 1, a বিন্দুর স্থানাঙ্ক জানি 5 1 2, তাহলে বুঝতে পারতেছো আমি a বিন্দুর অবস্থান ভেক্টর r1 ভেক্টর বের করতে পারবো, r2 ভেক্টর বের করতে পারবো। একইভাবে এখানে সেম বিন্দু 3 2 1, আর এদিকে দিলাম কত ভাইয়া 5 1 2, সেটা ব্যাপার না। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম কোন এক সরণ ভেক্টর কাকে বলে, কোন ভেক্টর ভাইয়া, সরণ ভেক্টর। আমরা আগেই বলছিলাম ভাইয়া সরণ ভেক্টর মানে কি, সরণ ভেক্টর মানে হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন,
অবস্থান ভেক্টরের পরিবর্তন। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা বলি ভাইয়া সরণ ভেক্টর। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা বলি সরণ ভেক্টর। এবার আসো ভাইয়া, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা একটা অবস্থান, এটা আরেকটা অবস্থান, এটা একটা অবস্থান, এটা আরেকটা অবস্থান। কোন একটা বস্তু এ থেকে বি তে গেল, দিক কোন দিকে? এ থেকে বি এর দিকে। এটা হচ্ছে তার সরণ ভেক্টর ডেল্টা আর। আবার কোন একটা বস্তু সে বি থেকে এ এর দিকে গেল, বি থেকে এ এর দিকে গেলে তার অবস্থান ভেক্টরটা হচ্ছে, সরণ ভেক্টরটা হচ্ছে ডেল্টা আর। এখন সিম্পল একটু চিন্তা করো তো ভাই, আমরা কি বলছিলাম মনে আছে? আমরা বলছিলাম হচ্ছে ভাইয়া এটা R1 এটা R2, তাই না? এখন দেখো একই ক্রমে কি কি আছে? একই ক্রমে আছে R1, একই ক্রমে কি কি আছে? R1 ডেল্টা। তাহলে আমরা বলতে পারি R1 ভেক্টর প্লাস ডেল্টা R ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আমাদের R2 ভেক্টর। তাহলে আমার ডেল্টা R ভেক্টর সমান কি হয়? ডেল্টা R ভেক্টর সমান হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। আর এখানে যদি আসি, একই ক্রমে আছে এই দুটো, ভিন্ন ক্রমে আছে এটা, তাহলে আমরা বলতে পারি R2 ভেক্টর প্লাস ডেল্টা R ভেক্টর ইকুয়ালস টু R1 ভেক্টর। তাহলে ডেল্টা R ভেক্টর সমান কি হবে? R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। আর আমি তোমাদেরকে মনে রাখার সুযোগতে বলছিলাম, সে যখন A থেকে B তে গেল, মানে 1 নাম্বার থেকে, এটা 1 নাম্বার বলতেছে, এটা 2 নাম্বার, 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাওয়ার সময় 2 থেকে 1 বিয়োগ হয়েছে, 2 থেকে 1 নাম্বারের দিকে যাওয়ার সময় 1 থেকে 2 বিয়োগ হয়েছে। এর মানে কি? এইখানে এটা আগের বিন্দু, এটা পরের বিন্দু, তাহলে পরের বিন্দু মানে আগের বিন্দু, এখানেও সেম। ওই জন্য আমরা বলছিলাম ডেল্টা আর সমান সবসময় আর পরেরটা মাইনাস আর আগেরটা, তাহলে তুমি এভাবে মনে রাখবা, আমাদের সরণ ভেক্টর সমান হচ্ছে অবস্থান ভেক্টর আগেরটা মাইনাস অবস্থান ভেক্টর পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা, পর মাইনাস আগে, পর মাইনাস আগে, পর মাইনাস আগে। তাহলে আমরা বলবো অবস্থান ভেক্টর মানে হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা। এটা আমরা জানি কিনা? একজন বললো ঝাপসা দেখা যাচ্ছে, আমি আমার এখানে ফোনে দেখতেছি একেবারে সম্পূর্ণ ক্লিয়ার, একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমার হাতে নেটে একটু প্রবলেম হচ্ছে ভাইয়া। এবার আসো, এটাকেই আমরা বলি ভাইয়া সোরা পদ্ধতি। মানে তুমি এত কিছু মনে রাখার কোনো দরকার নাই, বুঝছো? এখন এটা মনে রাখবা, অবস্থান সরণ ভেক্টর সমান আর পরেরটা মাইনাস আর আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা। এবার আসো কিভাবে সলভ করি। এখন এবার তোমরা আমার সাথে সলভ করবা, আমি বলবো সাথে সাথে তোমরা আমাকে সলভ দিবা, আমি বলবো তোমরা আমাকে সলভ দিবে, দেখি কার আগে কে পারে। এটা পারলে কিন্তু তুমি দেখবা তুমি অনেকটুকু আগে যাবে, এটা যদি পারো। দেখি কে কে পারে। আমি দুটো বিন্দু দিলাম, একটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর একটা হচ্ছে ভাই আমাদের বি বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক 3 2 5, বি বিন্দু স্থানাঙ্ক 2 6 4। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম ভাইয়া, আমাদের এটাকে নাম দিলাম এ বিন্দুর দিকে আর এ ভেক্টর, আর এটাকে নাম দিলাম আর বি ভেক্টর। আমার 1 নম্বর প্রশ্ন ভাইয়া আর এ ভেক্টর সমান কত? দেখি বলো তো, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো। আমি তোমার থেকে আনসার বের করব, আর এ ভেক্টর সমান কত, আর বি ভেক্টর সমান কত? দেখি বলো, আর এ ভেক্টর সমান কত, আর বি ভেক্টর সমান কত? আর এ ভেক্টর সমান কত, আর বি ভেক্টর সমান কত? আর এ ভেক্টর সমান কত, আর বি ভেক্টর সমান কত? দেখি একটু বলো। ওকে, তাহলে আমি তাড়াতাড়ি লিখে ফেলি। এটা হচ্ছে 3i। দেখো বারবার লিখতেছো মানে হচ্ছে তোমাদের এই জিনিসগুলো একবারে পুরো মাথায় ঢুকে যাচ্ছে, কোনো ভুল করতেছো না। দেখো 3i প্লাস 2j প্লাস 5k। এবার যদি বলি আর বি সমান কত, 2i প্লাস
6j প্লাস 5k। এখন যদি আমি বলি কোন একটা বস্তু a থেকে b তে যায়, a থেকে b তে গেলে ডেল্টা r সমান কত হবে বলো তো? a থেকে যদি b তে যায় ডেল্টা r সমান কত হবে বলো তো? আর কোন একটা বস্তু যদি b থেকে a তে যায় তাহলে ডেল্টা r সমান কত হবে? ডেল্টা r মনে করো ab দিলাম, a থেকে b, ডেল্টা r b a মানে হচ্ছে b থেকে a, ডেল্টা r এর b a। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, তাহলে a থেকে b তে গেলে ডেল্টা r মানে সরল ভেক্টর কত, আর b থেকে a তে গেলে ডেল্টা r সরল ভেক্টরটাকে আমরা কি লিখবো, মানে কোনটা মাইনাস কোনটা লিখবো, কোনটা মাইনাস কোনটা লিখবো সেটা বলো, কোনটা মাইনাস কোনটা লিখবো সেটা একটু আমাকে বলো। ও হ্যাঁ, এটা কোনটা হবে? এটা কোন? এই পরেরটা মাইনাস আগেরটা আমিও জানি, বাট তুমি আমাকে এখন ডাইরেক্ট বলে দিতে হবে কার থেকে কাকে বিয়োগ করবে, a থেকে b নাকি b থেকে a। তুমি a মাইনাস b, b মাইনাস a এভাবে বলতে হবে। তাহলে আসো a থেকে b তে গেল, পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা হচ্ছে r b মাইনাস r a। এবার আসো r b এর মান এটা আর a এর মান এটা, তো আমি একসাথে করে ফেলি, এটা থেকে এটা বিয়োগ করব না? দেখো কিভাবে বিয়োগ করতেছি। তাহলে বিয়োগ করলে কত হয় তোমরা একটু বলো তো? r b থেকে r a বিয়োগ করলে কত হয় তোমরা একটু বলো? 2 মাইনাস 3 সমান কত? মাইনাস 1, এর মানে মাইনাস i। এরপরে 6 মাইনাস 2 মানে হচ্ছে 4, এর মানে প্লাস 4j। এরপরে 4 মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস 1, এর মানে মাইনাস k। এটা গেল। আর সেকেন্ড হচ্ছে কি, b থেকে a তে গেলে, b থেকে a তে গেলে, b থেকে a যাচ্ছে মানে কি r a মাইনাস r b। এবার কার থেকে কাকে বিয়োগ করব? a থেকে b, এটা a এটা b, আমি বিয়োগ করেছি 3 মাইনাস 2 সমান 1, এর মানে i মাইনাস 4j প্লাস k হবে। এবার আসো এত কাহিনী এভাবে বের না করে ডাইরেক্ট তুমি চোরা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবা এমসিকিউ তে। সেটা হচ্ছে কি, তোমাকে কি বলছে বলো তো? a থেকে b, তুমি এদিকে তাকাবো না, এত কিছু বের করার দরকার নেই। a থেকে b না, a থেকে b না, দেখো a থেকে b মানে কাকে কাকে বিয়োগ করব? b থেকে a কে, এটা b এটা a, b এর প্রথমটা 2, এটার প্রথমটা 3, 2 থেকে 3 বিয়োগ করলে মাইনাস 1 ইনটু i, 6 থেকে 2 বিয়োগ করো প্লাস 4 ইনটু j, 4 থেকে 5 বিয়োগ করো মাইনাস k। তোমাকে বলছে আর b থেকে a, b থেকে a মানে হচ্ছে a থেকে b বিয়োগ করব, তাহলে a হচ্ছে এটা, প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ করব i, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব j, তৃতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ করব ইনটু k। তাহলে 3 মাইনাস 2 সমান কত হয়? i। এরপর 2 মাইনাস 6 সমান মাইনাস 4j, এরপর 5 মাইনাস 4 সমান আমাদের প্লাস k। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এত কিছু বের না করে এমসিকিউ তে ডাইরেক্ট বলে দিতে পারবো কোনটা সরল ভেক্টর, এবং এবার তুমি এখানে মান বের করতে পারবা, এখান থেকে মান বের করতে পারবা, এখান থেকেও মান বের করতে পারবা, এখান থেকেও মান বের করতে পারবা। ওকে, এবার আমরা একটা কাজ করি, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দিই, মানে এতক্ষণ যা করলাম তার উপর কয়েক ধরনের প্রশ্ন দিই, মানে যে প্রশ্নগুলো পরীক্ষা আসে। এবার দেখো, তুমি যদি এতক্ষণকার জিনিসগুলো বুঝে থাকো, এবার হচ্ছে তোমাকে ম্যাথ করতে হবে। পরীক্ষায় কি ধরনের ম্যাথ আসে দেখো। একটা ভেক্টর মনে করো তোমাকে দিয়ে দিল, এটা বিন্দু দিতে পারে, ভেক্টর দিতে পারে, আমি ভেক্টর আকারে দিচ্ছি। একটা ভেক্টর হচ্ছে a ভেক্টর সমান, আমি আমার মতো করে একটা মান দিচ্ছি 2i প্লাস j প্লাস 3k। আরেকটা ভেক্টর b ভেক্টর সমান তোমাকে বললো i মাইনাস 3j প্লাস 4k, দুইটা ভেক্টর দিল।
এক নাম্বার প্রশ্ন করলো, এক নাম্বার প্রশ্ন, এ এর একক ভেক্টর নির্ণয় করো, একক ভেক্টর নির্ণয় করো। দেখি কয়জন পারো। 2 নাম্বার, এ এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। 3 নাম্বার, এ ও বি এর লব্ধি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। 4 নাম্বার, এ ও বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। যতটুকু পর্যন্ত পড়াইলাম সেই অনুযায়ী এই 4 ধরনের ম্যাথ করা যায়। তাহলে এই 4 ধরনের ম্যাথ করা যায়। একটা হচ্ছে এ এর একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টর, আর লব্ধি ভেক্টরের একক ভেক্টর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। এই 4 ধরনের প্রশ্ন তোমাকে পরীক্ষায় করতে পারে। যদি করতে পারে আমার আনসার কি হবে? আমার আনসার কি হবে? প্রথমত আসি, আমি 1 আর 2 করি, 1 আর 2 করি। তাহলে আমরা এখানে সলিউশনটা করি। সলিউশন 1 এবং 2 আমরা একসাথে করব, 1 ও 2। আসো কি করি দেখো। মনে করো এটা একটা আমার ভেক্টর, তার নাম হচ্ছে এ ভেক্টর, আর এখানে আরেকটা ভেক্টর আছে তার নাম হচ্ছে আমার এ ভেক্টর। কেন এ ভেক্টর বলতে বুঝতে পারতেছো? এটার মান যা, এটার মান তা, এটার দিক যেদিকে এটার দিকও একই দিকে। এটার মান যা, এটার মান তা, এটার দিক যেদিকে এটার দিকও একই দিকে। এখন আমি যদি বলি এই ভেক্টরটার মান মনে করো 1 2 3 4 5 6 একক, 1 2 3 4 5 6 একক। তাহলে আমি দুটো ভেক্টর পাইলাম, দুটো সমান ভেক্টর। তাহলে আমি বলতে পারি না এই ছোট্ট একটা অংশ এটা হচ্ছে তার একক ভেক্টর, আবার এখানে বলতে পারি এই ছোট্ট একটা অংশ এটা হচ্ছে তার একক ভেক্টর। তাহলে আমরা একটা কথা বলি, একক ভেক্টর কিভাবে বের করব? আমরা জানি কোন একটা ভেক্টরের একক ভেক্টর সমান হচ্ছে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। কোন একটা ভেক্টরের একক ভেক্টর মানে কি? কোন একটা ভেক্টরের একক ভেক্টর মানে হচ্ছে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব, ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। এবার আসো, এখন আমি এ ভেক্টর লাগবে, এ ভেক্টরের মান লাগবে। দেখো আমার এ ভেক্টর জানা আছে 2i + j + 3k। তাহলে আমরা বলতে পারি a এর একক ভেক্টর সমান হচ্ছে, এ ভেক্টরটা হচ্ছে 2i + j + 3k। তার মানটা কত? √2² + 1² + 3²। তাহলে a এর একক ভেক্টর আমরা কত পেলাম? 2i + j + 3k ডিভাইডেড বাই 2 2 4 4 1 5 5 আর 9 হচ্ছে 14। তাহলে √14। তাহলে আমরা এটাকে এভাবে লিখবো, a এর একক ভেক্টর সমান হচ্ছে 2 / √14 * i প্লাস 1 / √14 * j প্লাস 3 / √14 * k। এই জিনিসটা এটাকে আমরা বলতেছি a ভেক্টর যেটা আছে a এর একক ভেক্টর, একক ভেক্টর। আচ্ছা এবার কনসেপ্টটা ক্লিয়ার করো। এ ভেক্টর এবং এ ভেক্টর পরস্পর কেমন? সমান্তরাল। কারণ এটা আমার এ ভেক্টর, এটা আমার এ ভেক্টর, মান সমান, দিকও একই দিকে। এরা পরস্পর কিভাবে আছে? সমান্তরালে আছে। তাহলে এই এ ভেক্টর তার একক ভেক্টর হচ্ছে এটা, এই এ ভেক্টর তার একক ভেক্টর এটা। এখন আসো এই একক ভেক্টর তুমি যা পাবা এটাও সেম পাবা না? সিম্পল চিন্তা করো, এই এ আর এই এ সেম, তাহলে এটার জন্য একক ভেক্টর যা পাবা
এটার জন্য একক ভেক্টর সেম পাবা না? জি ভাইয়া সেম পাবো। যদি আমরা সেম পাই তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এই এ ভেক্টরের তুলনায় এটাকে আমরা কি বলবো? এ ভেক্টরের একক ভেক্টর। এ ভেক্টরের সমান্তরাল একটা ভেক্টর আছে, সেই ভেক্টরের একক ভেক্টর এটা। এটাকে আমরা বলি এ এর সমান্তরাল একক ভেক্টর। কি বললাম? এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। এর মানে তার একক ভেক্টর কিন্তু তার সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি এর একক ভেক্টর বলা যে কথা, এ এর সমান্তরাল একক ভেক্টর বলাও সেম কথা। সমান্তরাল একক ভেক্টর বলাও সেম কথা। তাহলে পরীক্ষায় তোমাকে যদি কখনো প্রশ্ন করে, কনফিউজড হয়ো না। পরীক্ষায় যদি বলে একক ভেক্টর নির্ণয় করো, आंसर যা আসবে সমান্তরাল একক ভেক্টর বের করতে বললেও आंसर সেম আসবে। মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা? কোনো কনফিউশন আছে কিনা বলো তো? পরীক্ষায় যদি তোমাকে একক ভেক্টর বলে এই একজনের বলে একক ভেক্টর দেওয়া আছে, তো একক ভেক্টর দেওয়া নাই তো, আমি এ এর একক ভেক্টর বলছি, এই পুরোটা হচ্ছে এ ভেক্টর। একক ভেক্টর যেটা দেওয়া আছে হচ্ছে x অক্ষের দিকে একক ভেক্টর, y অক্ষের দিকে একক ভেক্টর, z অক্ষের দিকে একক ভেক্টর, কিন্তু আমার তো টোটালটা যেটা তার একক ভেক্টর লাগবে। যার একক ভেক্টর তাকে তার মান দ্বারা ভাগ করব। b বললে b কে b এর মান দ্বারা ভাগ করব। আমাকে a বলছে, এই কারণে a এর মানটা a কে আমি a এর মান দ্বারা ভাগ করলাম। এবার আসো, তাহলে এটা আমরা ক্লিয়ার হয়েছে কিনা? একক ভেক্টর আর সমান্তরাল একক ভেক্টর সেম কথা। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো, কমেন্টে বলো। হ্যাঁ, অনিন্দ দেবনাথ কনফিউশন আছে, কোন জায়গায় কনফিউশন একটু বলো। এ এর একক ভেক্টর, এ এর সমান্তরাল আরেকটা একক ভেক্টর, এর মানে এটা সেম, আসলে এক কথায় সেম, কিন্তু বলার সময় কিভাবে বলতেছি, এটা হচ্ছে এ এর একক আর এই এ মানে এটার জন্য এটা হচ্ছে সমান্তরাল একক। একইভাবে এই এ এর জন্য এটা হচ্ছে একক ভেক্টর, এই এ এর জন্য এটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। মেইনলি দুইটার মান সেম, দুইটা যেহেতু সেম ওই কারণে আমরা বলতেছি একক ভেক্টর যে কথা, সমান্তরাল একক ভেক্টরও সেম অবস্থা। এই অনিন্দ দেবনাথ বলতেছ অবস্থান চেঞ্জ হয়েছে না? হ্যাঁ ভাইয়া, আমি তোমারে বলি, এটাকে যদি তুমি বলো এ ভেক্টর, দেন এটাকে কি তুমি এ ভেক্টর বলবা না? কারণ আমরা বলছিলাম সমান ভেক্টরের ডেফিনিশন কি? ভেক্টরের দিক এবং মান ঠিক থাকতে হবে। তাহলে এর মানে দুইটা আমার সেম। এখানে এই একক ভেক্টরের মান হচ্ছে 1 একক, এটারও মান 1 একক, এটার দিক যেদিকে এটার দিকও সেম দিকে, এটার দিক যেদিকে এটার দিকও সেম দিকে। তাহলে অবস্থান পরিবর্তন হোক কোনো সমস্যা নাই। অবস্থান পরিবর্তন হইলেও ভেক্টরের মান এবং দিক যদি একই থাকে তখন তাকে আমাদের সেম ভেক্টর বলা যায়। এই দুইটার মান এবং দিক একই, বুঝছো কি না? এই সবার ক্লিয়ার হচ্ছে কিনা? দেখো তোমরা সবাই ঝামেলা করো, ভাই একক ভেক্টর বলছে সমান্তরাল একক ভেক্টর বলছে, সেম কেন করছে? কেন করছে বুঝছো? একক ভেক্টর আর সমান্তরাল একক ভেক্টর কেন করছে বুঝছো তো আশা করি। ওকে, যদি বুঝে রাখি একটু সামনের দিকে আগাই। ও সরি, আমার তো এখানে এটা বের করা হয়নি। a ভেক্টর সমান আর একটা নাম দিলাম 2i + j + 3 কি ইচ্ছা মতো দিলে হচ্ছে, আর একটা b ভেক্টর ছিলাম হচ্ছে আমাদের i প্লাস মনে করো 3j - 4k, আমি ইচ্ছা মতো নাম দিলাম। হ্যাঁ, এবার আসো, এবার তোমাদের প্রশ্ন করলো কি? এবার হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার 4 নাম্বার প্রশ্ন কি করলো ভাইয়া? 3 আর 4 এ বললো a ও b এর লব্ধি ভেক্টরের, খেয়াল করো, লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। মনে আছে একেবারে ভেক্টরের প্রথম ক্লাস, দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা কি বলি? এই কমেন্টে বলো, দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা কি বলি? দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা কি বলি? একটু কমেন্টে বলি। দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা কি বলি?
সবার কমেন্ট আশা করতেছি। এই একজন বলছে আমি এ আর বি এর মান নতুন করে ইচ্ছা মতো দিছি, কারণ যেটাই দেখ আনসার তো বের করতে পারবো। এই 3 আর 4 এর জন্য আমি নতুন করে এ আর বি লিখছি, 3 আর 4 এর জন্য নতুন করে এ আর বি লিখছি। এক্স্যাক্টলি, সবাই পারতেছে, এটাকে আমরা বলি লব্ধি বা রেজাল্টেন্ট বা লব্ধি। তাহলে আচ্ছা বলো তো, এটা আমার এ, এটা আমার বি, তাহলে এ প্লাস বি এটার নাম কি বলো তো? এই এ এবং বি কে যোগ করলে যেটা পেয়েছি সেটাকে আমি কি বলবো? সেটা কার কার লব্ধি? এ এবং বি এর লব্ধি। এটাকে নাম দিলাম সি ভেক্টর। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই সি ভেক্টরটা কে? এ এবং বি এর লব্ধি। সি ভেক্টরটা হচ্ছে কে? এ এবং বি এর লব্ধি। সি ভেক্টরটা কে? এ এবং বি এর লব্ধি। তাহলে তোমার বলছে লব্ধি ভেক্টরের একক ভেক্টর। আমরা বলি কোন একটা ভেক্টরের একক ভেক্টর মানে হচ্ছে যার যে ভেক্টরের একক ভেক্টর বের করব ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। এখন কোন ভেক্টর? লব্ধি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি লব্ধি ভেক্টরের একক ভেক্টর মানে হচ্ছে দুইটা ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা লব্ধি বলি। যোগফল যা পাবো তাকে তার মান দ্বারা ভাগ করব, যোগফলের মান। যেহেতু তোমাকে বলছে লব্ধি ভেক্টরের একক ভেক্টর, যার একক ভেক্টর তাকে তার মান দ্বারা ভাগ করব। এর মানে যেহেতু লব্ধি ভেক্টরের একক ভেক্টর, তাহলে লব্ধি ভেক্টরকে লব্ধি ভেক্টরের মান দ্বারা ভাগ করব। আমরা এভাবে বলতে পারি, এটাকে আমরা নাম দিচ্ছি সি ভেক্টর। তাহলে সি ভেক্টর ডিভাইড বাই সি ভেক্টরের মান। তাহলে আমার কাজ কি ভাইয়া? আমার কাজ হচ্ছে এখন আশা করি এটা আমাকে বলো তো, তোমরা সবাই আগে আমাকে আনসারটা দাও, এটা আমি বের করব। তার আগে আমাকে বলো 3 এবং 4 এর আনসার সেম না ভিন্ন? আগে আমাকে এটা বলো, 3 এবং 4 এর আনসার সেম না ভিন্ন? 3 এবং 4 এর আনসার সেম না ভিন্ন? বলো তো, 3 এবং 4 এর আনসার সেম না ভিন্ন? তিন এবং 4 এর আনসার সেম না ভিন্ন? হ্যাঁ, সবাই বুঝতে পারতেছেন, লব্ধি ভেক্টরের একক ভেক্টর আর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর সেম কথা। তাহলে আমি বলতে পারবো লব্ধি ভেক্টরের একক ভেক্টর মানে কি? লব্ধি ভেক্টর ডিভাইডেড বাই লব্ধি ভেক্টরের মান। লব্ধি ভেক্টর ডিভাইডেড বাই লব্ধি ভেক্টরের মান। লব্ধি ভেক্টর ডিভাইডেড বাই লব্ধি ভেক্টরের মান। তাহলে লব্ধি মানে দুইটাকে যোগ করব। এবার এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তুমি দুইটাকে যোগ করবে। যোগ করলে কত হবে? 2 এ 3। তাহলে আমরা বলতে পারি ভাইয়া উপরে হবে 3i প্লাস 3 এ 4 4j প্লাস 3 আর -4 যোগ করলে হচ্ছে -k। এটা হচ্ছে লব্ধি ভেক্টর ডিভাইডেড বাই লব্ধি ভেক্টর মানে কি? যোগফল। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত যোগ করে যেটা পাইছি, ওই যোগ করে যেটা পাইছি তার নাম লব্ধি। ওই লব্ধির মান মানে হচ্ছে এটারই মান। এটার মান মানে √3² + 4² + -1 হোল স্কয়ার। তোমরা এখানে দেওয়ার সময় -1 হোল স্কয়ার দাও না, মাইনাস সহ দিতে হবে। যদি স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, বাট লেখার সময় দিতে হবে রিটেনে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আনসার বের করতে পারবো। এবার যেহেতু ফ্রি ক্লাস আজকে লাস্টের দিন, আমার আজকের পড়া এতটুকু পর্যন্ত কভার থাকলো। এবারে তোমার ভেক্টর গুণের ঠিক আগ পর্যন্ত আমরা পড়াই ফেলছি। আমরা নেক্সট ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ভেক্টর গুণ পড়াবো, সেখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা এবার আসো, এতক্ষণ যা পড়াইছি তোমরা বলো, এতদিন পর্যন্ত আমরা যা পড়াইছি তার উপর কি তোমাদের কিছু প্রশ্ন করবো? বিশেষ করে উপাংশের উপর, মানে কোনগুলো করবো? যেগুলো বোর্ডে আসছে তোমাদের প্রশ্ন করবো, তোমরা আনসার দিবে, রাজি আছো কিনা?
আমি আর পড়াবো না, জাস্ট তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা আনসার দিবে, আমি সমাধান দিব। রাজি আছো কিনা? যদিও আমি জানি একটু প্রেশার হয়ে যাচ্ছে, এরপর আবার ম্যাথ ক্লাস আছে, তাও আমি চাচ্ছি তোমাদের কয়েকটা প্র্যাকটিস করো, তাইলে বুঝতে পারবা কি টাইপসের প্রশ্ন পরীক্ষা আসে। মানে এতদিন আজকে পর্যন্ত যা পড়াইছি এর উপর কি ধরনের, এই টপিক্সের উপর কি ধরনের প্রশ্ন আসে একটু বলো তো। এটার জন্য আমি প্রশ্ন করবো কিনা, বলো প্রশ্ন করবো কিনা। আচ্ছা, তোমাকে আমি যতগুলো প্রশ্ন করব ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে অথবা বোর্ডে আসছে, আমি নাম উল্লেখ করব না, বাট এরকম দেখি তোমরা কয়জনে পারো, করলে বুঝতে পারবো। আমি কিন্তু নিচ থেকে বানাই কোনোটা দিব না, সবগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বোর্ডে আসছে বা অ্যাডমিশন আসছে এরকম প্রশ্ন দিব, তুমি নিজেই বুঝতে পারবা এতদিন পর্যন্ত যা পড়লাম সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষা। আমি দেখি একটা একটা করে আমি দিতে থাকি, যেহেতু আমার বোর্ড বড় আছে, একটা প্রশ্ন এখানে লিখবো, এরপর ওই পাশে যায় আরেকটা লিখবো, এটা লিখতে লিখতে তোমরা এটা আনসার দিয়ে দিবা এরকম। ওকে, স্টার্ট নাও। মানে একটা সাডেন এক্সাম হয়ে গেল আর কি, ছোটখাটো একটা আমরা এক্সাম দিয়ে দিই, এটাকে দুইটা ভাগে ভাগ করি, তাহলে সুবিধা হবে, আগে এদিকে লিখবো তারপরে এদিকে, না দেখা যাবে না। রাজশাহী বোর্ড 2017, দেখি কে কে পারে। পি ও কিউ এর স্থানাঙ্ক কি? পি ও কিউ এর স্থানাঙ্ক 3, -4, 5, 3, সরি 3, -2, 1 ও 3, -4, 5। এবার বললো পি কিউ এর মান কত, দেখি পারো কিনা। পি কিউ এর মান কত? তোমাকে ক নম্বরে বললো √20, এরপর খ নম্বরে বললো √29, এরপর গ নম্বরে বললো √56, ঘ নম্বরে বললো 6√3। দেখি কয়জন পারো। পি ও কিউ এর স্থানাঙ্ক এত এবং এত, পি কিউ এর মান, পি কিউ এর মান। এবার দিনাজপুর বোর্ড, ডিজে বোর্ড মানে দিনাজপুর বোর্ড 2015 সালে আছে a = 3i + 2j + 6k ভেক্টর রাশিটির মান কত? ভেক্টর রাশিটির মান কত? তাহলে ক নম্বরে বলছে 9, খ নম্বরে বলছে 7, গ নম্বরে বলছে 49, ঘ নম্বরে বলছে √7। দেখি কয়জন পারো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই আনসার বের করছি কিনা? তাহলে আমি প্রথমটার আনসার বলে দিই, তোমরা এটা বের করতে হতো। প্রথমটা হচ্ছে পি ও কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে না, পি কিউ বলছে মানে পি থেকে কিউ, ঠিক কি না? তাহলে পি কিউ মানে পি থেকে কিউ, তাহলে তুমি কি বলবা? পি কিউ ভেক্টরের মান, পি কিউ সমান কত? কিউ মাইনাস পি। তাহলে পরেরটা মাইনাস আগেরটা, তাহলে তুমি পরেরটা থেকে আরেকটা বিয়োগ করো, কত কত? 3 থেকে 3 গেলে 0, 0 * i মানে হচ্ছে এটা 9। এরপর -4 থেকে -2 গেলে হয় -4, মাইনাসে মাইনাসে +2 মানে হচ্ছে -2j, এরপর 5 থেকে 1 গেলে +4k। তাহলে আমি এখান থেকে বলতে পারবো এটার মান। তুমি তো জাস্ট সরণ ভেক্টরটা বের করলা, এটা একটা বিন্দু এটা একটা বিন্দু, সরণ ভেক্টরটা বের করছো, এর মান বের করবা। মান কত হবে? pq সমান √2² + 4² -2 2 × 4 + 4 = 16, 16 4 কত হয়? 20, √20। এটা হচ্ছে আমাদের आंसर। কার কার হইছে?
কার কার হয়েছে দেখি। এবার একটা প্রশ্ন করি, আমি জাস্ট দেখো এটা তোমাদের পড়াচ্ছি হচ্ছে এতক্ষণ আমরা পড়াইছি, বাট আমাদের পড়াটা কতটুকু কার্যকরী বা বোর্ডে কিরকম আসে আমি সেটা দেখাচ্ছি। এবার হচ্ছে চিটাগং বোর্ড 2016 বললো YZ সমতলে 5I প্লাস 3J প্লাস 4K ভেক্টরের দৈর্ঘ্য কত? ভেক্টরের দৈর্ঘ্য কত? ভেক্টরের দৈর্ঘ্য কত? ক নাম্বার প্রশ্ন করলো √25, খ নাম্বার √34, গ নাম্বার √41, ঘ নাম্বার √50। এবার আমি এটার आंसर বলি, এটার आंसरটা দেখ, এটার মান কত? এটার মান কত? √3² + 2² + 6x²। তাহলে 3 × 9 9 4 আর 6 36। তাহলে আমাদের 36 এর 4 40 49 √49 মান হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে আমার आंसर। আশা করি পারবা। দেখি এবার তোমরা এটা সলভ করো। চিটাগং বোর্ড 2016। দেখি বলো তাহলে আমাদের এটার आंसर কত একটু বলো। আর আমরা আজকে আর না বাড়াই, আমরা আজকে এখানে শেষ করে দিব। দেখি বলো। এই এখানে লেখা আছে হচ্ছে 5I প্লাস 3J প্লাস 4K। 5I plus 3J plus 4K। দেখি आंसर কতজনে পারো। হ্যাঁ সবাই বলতে √25। দেখো কি বললো, YZ সমতলে। আমরা আগেই বলছি YZ সমতলে x এর মান কত? 0। এর মানে আমি এটা কাউন্ট করব না, আমি শুধু এটা কাউন্ট করব। এটা কাউন্ট করলে কত হয়? √3² + 4² মানে √9 + 16 মানে √25। তুমি নিজে চিন্তা করে দেখো, আমরা পড়ানোর সময় কিন্তু দেখো ম্যাথগুলো করাই নাই, বাট তুমি নিজে নিজের প্রশ্ন করো তুমি এখন পারতেছো কিনা। এটা হচ্ছে মেইন কথা। আমরা গুছিয়ে পড়াই দিব, তুমি সবকিছু অটোমেটিক পারবা। অটো অনেকে আবার এই যে বলে ভাই ওইটা কখন পড়াবেন, ওইটা কখন পড়াবেন। দেখো এই ধরনের প্রশ্ন করবো হচ্ছে সপ্তাহের শেষে, ভাইয়া পুরো অধ্যায় শেষ করে ফেলছেন, এটা তো পড়ার নাই, তখন বলি। বাট আমাদের নিজেদের একটা সিকোয়েন্স আছে, মানে একটার পর একটা সিকোয়েন্সিয়ালি পড়াইতে হয়। যেমন আজকে আমি তোমাকে বলবো কি, যেহেতু আমরা ভেক্টর গুণনের আগ পর্যন্ত শেষ করে ফেলছি না, এই ভেক্টর গুণনের আগ পর্যন্ত তুমি তপন স্যারের বই থেকে একবার রিডিং পড়া শেষ করবা, ইসাক স্যারের বই থেকে একবার শেষ করবা। এরপর তুমি দেখবা, আর যদি তোমার বাসায় আরো বই থাকে সেগুলো থেকেও শেষ করো, দেখবা কোনো জায়গায় তুমি আটকাবা না। কারণ আমরা যে কনসেপ্টে পড়াইছি সব জিনিসগুলা সুন্দরভাবে গোছানো আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, নৌকার ম্যাথের কনসেপ্ট কিন্তু এখনো শেষ হয় নাই, পুরো একটা ক্লাস দিব। আর আরেকটা হচ্ছে তোমার আমাদের আপেক্ষিক বেগ, বৃষ্টির ম্যাথের জন্য আমরা একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগের কনসেপ্ট তুমি এই চ্যাপ্টারে পাবা না, কিন্তু পরের চ্যাপ্টারে পাবা। বাট আমার এখানেই লাগবে, আমরা এখানেই পড়াবো, যখন যেখানে যা লাগে। এরপর ভেক্টর গুণন শেষ করলে আমরা ভেক্টর ক্যালকুলাসে চলে যাব, সেখানে আমরা ক্যালকুলাস কিভাবে করে শিখবো। তো আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আজকে আর আমরা না দিই, তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। আমি বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।
অলসো উইমেন। খালি ম্যানকে পারফেক্ট করে তা না, প্র্যাকটিস উইমেনকেও পারফেক্ট করে। তো তুমি উইমেন হও আর ম্যান হও, প্র্যাকটিস তোমাকে পারফেক্ট করবেই। ওই জন্য তোমাকে বাসায় বেশি বেশি করে আমাদের প্রশ্ন ধরবেই, তোমাকে বেশি বেশি করে প্রশ্ন ধরতে হবে। তাহলে আমরা বলবো পুরা জিনিসগুলো যদি আমরা বলি, আমরা বলতে পারি কিভাবে ভাইয়া, আমরা যখন আমাদের এই প্রশ্নটা দেখো, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা কনসেপ্ট আগে বলে দিচ্ছি, এখন আর আমাদের কোনো টেনশন নাই। তাহলে আমাদের আজকে পর্যন্ত আমরা যতটুকু পড়লাম, এরপরে আর কোনো টেনশন নাই। এরপরে আমরা যা যা পড়বো সেইগুলো পড়লে আমরা অনেক কিছু পাবো। ওই জিনিসগুলো যখন আমরা পড়ে শেষ করবো, তখন আমরা পরীক্ষায় A+ পাবো। পরীক্ষায় আমরা A+ পাওয়ার পর আমরা মুখটাকে বড় করে হাসাহাসি করব। আমাদের তোমরা এই জিনিসটা করিও না যে অনেকে মনে করবে ভাইয়া আমাদের সিনিয়র ভাইয়া তো পরীক্ষা গেছে, এর মানে এই নয় যে তোমাদেরও পরীক্ষা গেছে। তোমরা একটা কথা বলতে পারবা, তোমাদের পরীক্ষাটা কিন্তু ফেঁসে গেছে। কোন সময় দিতে পারে পরীক্ষা আমরা কেউ নাই জানি। এখন থেকে যদি আমরা পরীক্ষার প্রিপারেশনটা ঠিকভাবে নিয়ে নিই, তাহলে আমাদের আর কোনো রুলস বা শর্ত আমরা নাহি মানি। পরীক্ষা যখনই আসবে তখনই পরীক্ষায় খুব সুন্দর করে তোমরা আনসার করে দিবা। তাহলে বেসিকটা ক্লিয়ার করবা। বেসিক ক্লিয়ার করলে আশা করি ফিজিক্সের কোনো সমস্যা হবে না। আমাদের যেহেতু এরপরে আর এই গ্রুপে ক্লাস হচ্ছে না, তোমরা সবাই যে কাজটা করবা, আমাদের সাথে যোগাযোগ করে কারো যদি কোনো প্রবলেম থাকে তাও তোমরা ফিক্সড গ্রুপে আমাদের অ্যাড হয়ে যাও। ওই গ্রুপে আমরা নেক্সট ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ। ওই গ্রুপে দেখা হবে, এখানে আর দেখা হচ্ছে না। তবে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, বেসিক ক্লিয়ার করো। বেসিক মেক্স ফিজিক্স পারফেক্ট। ইউ আর এ স্টুডেন্ট। তোমাদের জন্য আমাদের ওই বেসিকটা যত বেশি গ্রো করতে পারবা, তত বেশি সোজা লাগবে। ফিজিক্স কখনো কঠিন না। আমরা বলতে পারবো ফিজিক্সে বেসিকগুলো তুমি শিখো শুধু, তখন তুমি নিজেই বলবা ভাইয়া ফিজিক্স ইজ মধু। আজকে আমাদের এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।